৬৫ জন জয়েন করেছে এখন পর্যন্ত। তোমাদের মোটামুটি ৩০০-র উপর সবাই তো জয়েন করে নাকি? স্যার 270 এরকম। ২৭০ এরকম জয়েন করে। ওকে, সেক্ষেত্রে এখনো প্রায় ১০০-র মতো আছে। যাই হোক, ওরা জয়েন করতে থাকুক, আমরা আমাদের ক্লাসটা বা কথাবার্তাটা শুরু করি। তো তোমাদের থিওরি ক্লাসটা কি শেষ হয়েছে এক্সটেনশনের? না স্যার। না না স্যার। স্যার, শেষ হয়নি না? কোন স্যার ক্লাস নেন এখন? ইফাত তারা ম্যামের ক্লাস ছিলেন, কিন্তু ওনার নেটের একটু প্রবলেম ছিল জন্য আজকে ক্লাসটা নিতে পারেন নাই স্যার। মাঝে মধ্যে ক্লাস আছে, ওকে ফাইন, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল ক্লাসটাও তো মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছে তোমাদের সম্ভবত। আজকে আমি যে একটা ক্লাস নেব এবং এরপরে আরেকটা ক্লাস তোমাদের তমা দেবনাথ ম্যাম আছেন, উনি হয়তো নেক্সট উইকে এই ক্লাসটা নেবেন। তাহলেই আশা করি তোমাদের যে প্র্যাকটিক্যাল কোর্সটা মোটামুটি শেষ হবে। 1টা বাজে, একটা তোমাদের একটা ভিজিট আছে, একটা ফিল্ডে আমরা ভিজিট করবো। সেটা তো এখন সম্ভব নয়, ক্যাম্পাস খুললেই দেন আমরা সেটা অ্যাভেল করবো আর কি। ঠিক আছে, তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। একজন একটু কনফার্ম করো তোমরা আমার স্ক্রিনটা দেখতে পারো? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি আমার ভিডিও স্যার আমাদের যে স্যার ফিল্ডে ট্রিপটা ছিল ওটা কি স্যার মানে বালতাই হইতো? সরি, বুঝি নাই। মানে স্যার ক্যাম্পাসে কি স্যার ফিল্ড ট্রিপটা হইতো না স্যার আলাদা জায়গায়? ক্যাম্পাসে না, ঠিক এটা একটু আমরা ক্যাম্পাসের আশেপাশেই ময়মনসিংহের মধ্যে কোনো একটা উপজেলাতে যাব, যে সেখান থেকে কিছু ফিল্ড ভিজিট আমরা দেখে আসবো আর কি। ঠিক আছে, তো সেটা এখনো ডিসাইড করিনি আমরা কোথায় যাব না যাব, যেহেতু এখনো আনসার্টেন ক্যাম্পাস কবে খুলবে না খুলবে এই জন্য। তো তোমরা আসো, ক্যাম্পাসে আসো, আর আমাদের তো প্রায় শেষই হয়ে গেছে কোর্সগুলো। তো তোমরা আসলে শুধু ওই ট্যুরটা হয়তো অ্যারেঞ্জ করবে, সেটা হয়তো বা তোমাদের টোটাল যত স্টুডেন্টস আছো বিভিন্ন গ্রুপে ভাগ করে আমরা গ্রুপ ওয়াইজ হয়তো বা যাবো। আমরা যে 8 বা 12 জন টিচার আছি সেই গ্রুপ হয়তো বা গ্রুপে আর কি যাবো। ওকে, তো তোমরা আসলে ওকে স্যার। আমরা ডিসাইড করবো। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় প্র্যাকটিক্যাল কোর্সটা বিভিন্ন স্যার নিয়েছেন তোমাদের। একটা টপিক আরেক একজন স্যার নিয়েছেন, এক একজন টিচার এক এক ভাবে হয়তো বা পড়ান। হ্যাঁ, সবারটার সাথে তোমরা মানে লিঙ্ক করতে যেও না। তো তোমরা যে টিচার যতটুকু পড়িয়েছেন সেটুকু ভালোভাবে যদি তোমরা একটু নাও, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। কতজন টিচার ক্লাস নেয়? প্রায় 8 জনের মতো, তাই না? 8 জন না হলে প্রায় 5-এর উপর ক্লাস নিয়েছে আর কি। আমি সহ 6 বা 7 হলাম, এরপরে আরেকজন ম্যাডাম আসবেন। তো একদিক থেকে ভালো হচ্ছে যে তোমরা বিভিন্ন টিচারের সাথে পরিচিত হতে পারছো। আমাদের ডিপার্টমেন্টে মোটামুটি জুনিয়র লেভেলের সব টিচারের সাথে তোমরা তোমাদের একটা অ্যাকোয়েন্টমেন্ট হচ্ছে আর কি। যাই হোক, আর একই সাথে আহ, বুঝেও যাচ্ছ আর কি কোন টিচার কি হবে, তার কোন টিচারের অ্যাপ্রোচিংটা কিরকম সেটাও বুঝে যাচ্ছে তোমার। এটা একদিক থেকে ভালো। আরেকদিকে একটু লিমিটেশনস আছে, হচ্ছে যেটা বললাম যে এক একজন টিচার একইভাবে হয়তো পড়ান। সেটা যাই হোক, এই লিমিটেশনস গুলো থাকবে। তারপরও এটা ভালো যে আমরা তোমাদের ক্লাসগুলো এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তোমাদের যেটা হতো যে আমরা হয়তো তোমাদের প্রত্যেকটা গ্রুপে ভাগ করে দিয়ে হতো, প্রত্যেকটা গ্রুপে আবার সেই ক্লাসগুলো নিতে হতো। ওটার সুবিধাও আছে, সুবিধা হচ্ছে আরো ইন্টারেক্টিভ ওয়েতে আমরা করতে পারতাম সেই ক্লাসগুলো, যেটা কিনা এখানে সম্ভব নয়। ওকে, যাক, আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে না পারলে আমাকে তোমরা অবশ্যই রিমাইন্ড করে দিবা, হ্যাঁ, বলবা যে স্যার শুনতে পাচ্ছি না। যাই হোক, আমাদের যে প্র্যাকটিক্যাল কোর্সটা আছে সেই কোর্সটা হচ্ছে এরকম যে তোমাদের কমিউনিকেশন স্কিলস, যে টেকনিক ডেভেলপমেন্টের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি সাধারণত এই কোর্সটায়। তো আমরা প্রথমে আমরা জেনেছি যে এক্সটেনশন টিচিং মেথড সম্পর্কে সম্ভবত, তাই না? প্রথম ক্লাসটা যদি আমি ভুল না করে থাকি, সুব্রত পুরী স্যার সম্ভবত নিয়ে থাকতে পারেন, আমি যদি ভুল না করি। তো এক্সটেনশন টিচিং মেথড নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের একজন একটু, যে কেউ একজন একটু বলো যে এক্সটেনশন টিচিং মেথড আসলে আমরা কেন শিখছি, এটার ইমপ্লিকেশনসটা কোথায়, কেন এক্সটেনশন টিচিং মেথড সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার, জানা দরকার এবং স্কিল করা দরকার। কে বলবে? স্যার, এক্সটেনশন লার্নিং প্রসেসটাকে আরো ইফেক্টিভ করার জন্য আমাদের এক্সটেনশন টিচিং মেথডটা জানা দরকার। লার্নিং আরো এফেক্টিভ করা। ঠিক আছে, আর শেয়ার করবা? উইলিংলি একটু
বলো, তুমি যতটুকু বুঝেছো, ভুল বললেও সমস্যা নেই, ক্লাসে তো ভুল হবেই। আর কেউ? আচ্ছা, ফারজানাকেই তাহলে জিজ্ঞেস করি। টিচিং মেথড আমরা বললাম যে, আচ্ছা তুমি একটা জিনিস বলেছো এক্সটেনশন লার্নিংটাকে ইফেক্টিভ করার জন্য যেটা ফলো করি সেটাকে টিচিং মেথড বলে। আচ্ছা, টিচিং এইড নামে আরেকটা জিনিস আছে না, টিচিং এইড, সেই জিনিসটা আবার কি একটু বলো তো ফারজানা। হ্যাঁ, ও সরি স্যার, আমি আসলে এইডই বলছিলাম। আসলে মেথড আর এইডস হচ্ছে আলাদা জিনিস। এইডস হচ্ছে আমাদের যে মেথড, আসলে টিচিং মেথড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে একটা টেকনিক অবলম্বন করি, যেমন সেটা হতে পারে গ্রুপ ওয়াইজ, ইন্ডিভিজুয়ালি, এটা হচ্ছে মেথড। আর এইডস হচ্ছে এই যে ইন্ডিভিজুয়ালি বা গ্রুপ ওয়াইজ কোনো কাজটাকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য কিছু সহায়ক সহায়ক কিছু, যেমন হতে পারে আমরা যেমন এক্সটেনশনের ক্ষেত্রে পোস্টার, লিফলেট, এগুলো আমরা ইউজ করে সচেতনতা বৃদ্ধি করতে পারি বা সেই বিষয়টা সম্পর্কে তাদের মধ্যে অ্যাওয়ারনেস যেটা সেটা ক্রিয়েট করতে পারি। এটা আসলে এইডস। থ্যাংক ইউ ফারজানা, সুন্দর করে বলেছো তুমি। টিচিং মেথড হচ্ছে যে প্রসেস বা ওয়ে বা প্রিন্সিপালস বলি, যেটা ফলো করে আমরা কোনো একটা মেসেজ ট্রান্সফার করি, কাউকে দিই, তাই না, বা শেখাই, এটাকে মেথড বলি আমরা, টিচিং মেথড। আর এই হচ্ছে, স্যার সাউন্ড একটু আস্তে আস্তে স্যার, একটু জোরে বললে ভালো হতো স্যার। করে বললে ভালো হতো না? ওকে, জি এখন এখন সৌমিক শোনা যাচ্ছে এখন? স্যার মাঝে মাঝে জোরে আসে, মাঝে মাঝে মানে আস্তে আস্তে স্যার সাউন্ডটা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক টেকনিক্যাল, তোমরা বলে দিও আমাকে, সমস্যা নেই। জি স্যার। এই জিনিসটা হচ্ছে কি, যে এই যে টিচিং মেথড ফলো করে যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করব, কোনো টেকনোলজি দিব বা কোনো মেসেজ দিব, সেটাকে আরো কিভাবে ইফেক্টিভ করা যায়, কোন কোন ভাবে, সেই সহায়ক জিনিসগুলো, ইনস্ট্রুমেন্ট বা টুলস যখন আমরা ব্যবহার করব, সেগুলোকে বলে থাকি এক্সটেনশন টিচিং এইডস। যেমন ফারজানা এক্সাম্পল দিয়েছে, পোস্টার একটা হতে পারে, ইভেন লিফলেট হতে পারে, বা ইভেন পাওয়ার পয়েন্ট আমরা যদি বলি সেটা হতে পারে, তাই না? সেগুলো হচ্ছে টিচিং এইডস। এখন তোমাদের কিন্তু একটা খুব কমন একটা প্রশ্ন আসে পরীক্ষায় সবসময়, যে টিচিং মেথডস আর টিচিং এইডস, টিচিং মেথড, টিচিং এইডস সামটাইমস টিচিং মেথড হতে পারে, তাই না? এরকম একটা প্রশ্ন স্যার বলে থাকার কথা তোমাদের, বাট টিচিং মেথড কখনো এইড হতে পারে না। সো এটা কি শুনেছো কিনা, তোমার স্যার তোমাদের বলেছেন কিনা? জি জি স্যার। বলেছেন, তাই? একটা এক্সাম্পল দাও সেটা, যে একটা টিচিং এইড কে আমরা টিচিং মেথড হিসেবে ব্যবহার করতে পারি, সেটা এক্সাম্পল। পোস্টার। পোস্টার কিভাবে একটু বলো, সুন্দর করে একটু এক্সপ্লেইন করো, ভালোই বলেছো। পোস্টার হতে পারে কিভাবে, সেটা কখন আমরা টিচিং এইড বলবো সেটাকে, আবার কখন আমরা সেটাকে কি বলে তোমার টিচিং মেথড বলবো? স্যার বলো হাবিবুল্লাহ। স্যার বলবো। শিওর, বলো। স্যার যেমন স্যার আমরা গ্রুপ মিটিং এ কোনো একটা টপিক ফার্মারদের বোঝানোর ক্ষেত্রে একটা যদি আমরা পোস্টার দিয়ে ওইটা যদি আমরা একটা উদাহরণ হিসেবে রাখি, কিংবা একটা লিফলেট দিয়ে ফার্মারদের বলি যে এটার এই সুযোগ সুবিধা, তখন ওইটা আপনার স্যার মেথড হবে। আর যদি আমরা ওই লিফলেট বা পোস্টারটা শুধু দেয়ালে কিংবা ফার্মারদের হোম ডেলিভারি করি, ফার্মারদের নিজে নিজে পড়ে নেওয়ার জন্য, তখন এটা শুধু এইডস হবে, মেথড হবে না। হাবিবুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, বাট একটু উল্টা হয়েছে আর কি তোমার আনসারটা, ঠিক আছে? যখন আমরা ক্লাসে, তুমি যেটা বললে যে আমরা যখন কোনো ক্লাসে ফার্মার্স গ্রুপে বা যে কোনো গ্রুপে কোনো একটা পোস্টার বা কোনো একটা লিফলেট ব্যবহার করে তাদেরকে বলবো, হ্যাঁ যে এটা একটা পোস্টার বা এটা এইভাবে কাজ করে, এটার বেনিফিট এটা এটা, তখন টিচিং এইড বলবো, মাথায় রেখো এটা, হ্যাঁ? আর যখন তুমি যেটা বললা যে কোনোটা দেয়ালে যখন এই পোস্টারটাকে টানিয়ে দেবে, যেমন যেমন তোমরা হয়তো বা, যাই হোক খুব বেশি তো জি স্যার। ক্যাম্পাসে স্টে করো নাই, তো বিভিন্ন সংগঠন আছে এখানে, আমাদের এখানে ত্রিভুজ বড়, বঙ্কুর, তারপরে পদচিহ্ন, কম্পাস, সেগুলো আছে। তারা কি করে বিভিন্ন ইভেন্টে কি করে পোস্টারিং করে দেয়। পোস্টারিং কথা তোমার বিভিন্ন টিএসসি তে দেয়, তোমার হলে দেয়, ডাইনিং এর সামনে দেয়। তো এখানে বিষয়টা কি হলো, তুমি নিজে নিজে পড়ে সেটাকে বুঝতে পারো, তাই না? তো এই প্রসেস, এইটাকে বলছে আমার মেথড। এইভাবে একটা টিচিং এর মেথড হতে পারে, বাট যখন আমরা কোনো ক্লাসরুম সেমিনারে ব্যবহার করব, তখন আমরা সেটাকে এইড বলবো। এটা মাথায় রাখো যে টিচিং এইডের কাজটাই হচ্ছে টিচিং মেথডটাকে এফেক্টিভ করার জন্য। তো তুমি যখন ক্লাসে কোনো ডিসকাশন করবা বা লেকচার দিবে, তো লেকচার একটা টিচিং মেথড বেসিক্যালি, বাট সেটাকে আরো এফেক্টিভ করার জন্য আমরা পোস্টার ব্যবহার করতে পারি, আমরা ভিডিও ব্যবহার করতে পারি, আমরা ইভেন রোল প্লেইং করতে পারি। হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমার টিচিং এইড। যাই হোক, এগুলোর কথা খুব প্রিলিমিনারি কথা, তো আমার ক্লাসের সাথে যদিও বা দরকার নাই, তারপরও বলছি যে কনসেপ্ট একটু ক্লিয়ার থাকা দরকার। স্যার প্রশ্নটা কি বলছিলেন আরেকবার বলেন স্যার।
কোনটা? স্যার এই যে টিচিং এইড এর টিচিং মেথড নিয়ে যে একটা প্রশ্ন বলছিলেন ওটা। আচ্ছা আচ্ছা, টিচিং এইডস ক্যান বি ইউজড as টিচিং মেথড, বাট টিচিং মেথড cannot be used as টিচিং এইড। এই নামে তোমাদের প্রশ্নটা আসতে পারে। ওকে স্যার। পরীক্ষা বা ভাইবে প্রায় জিজ্ঞেস করে তোমাদেরকে। সো তোমরা পোস্টার একটা বলেছো, আর একটা এক্সাম্পল হতে পারে যেমন লিফলেট, এটা একটা হতে পারে, বা এর বাইরে আরো কি এক্সাম্পল হতে পারে? আমরা ইভেন টেলিভিশন, সেটাও একটা হতে পারে। টেলিভিশন কি? একটা ইনস্ট্রুমেন্ট, তাই তো? আমরা যখন টেলিভিশন নিয়ে কোনো একটা লেকচার দিব, আমরা যখন দেখাতে পারি যে এই যে এটা টেলিভিশন, তখন টিচিং এইড। বাট টেলিভিশন আমরা যখন ঘরের মধ্যে রেখে দেবো, সেটা তখন টিচিং মেথড। দ্যাট মিন্স টেলিভিশন থেকে আমরা নিজে নিজে শিখতে পারছি, তাই না? সো এই বিষয়গুলো একটু এক্সপ্লোর করবো, তোমার মাথায় রাখবা। আচ্ছা, এখন যেটা হলো, তোমাদের ক্লাসগুলো যদি ক্রোনোলজিক্যালি বা সিকোয়েন্সিয়ালি যদি একটু আসি, তো তোমাদের প্রথমে টিচিং মেথড এর সম্পর্কে একটু জানানো হয়েছে। এরপরে কি করা হয়েছে, তোমাদের টিচিং এইড আমরা তৈরি করেছি, যেমন পোস্টার। তোমাদের হয়তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হয়তো বাসা থেকে নিয়ে আসবা পরবর্তীতে তোমরা তৈরি করে। সো পোস্টার আমরা তৈরি করেছি, কিভাবে পোস্টার তৈরি করতে হয়। তারপর ইভেন লিফলেট হয়তো বা তোমাদের তৈরি করতে হয়েছে, বলা হয়েছে। হ্যাঁ, এরপরে আমরা কি করেছি যে চার্টস, গ্রাফস, এরকম আমরা কি যখন চার্ট এবং গ্রাফের মাধ্যমে কিভাবে আমরা ডাটা উপস্থাপন করতে পারি, তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতে পারে, এবং তোমাদের লেকচার ইম্পর্টেন্ট একটা মেথড। এটা আমি জানি না তোমরা সবাই প্র্যাকটিস করেছো কিনা বা কবে করবা, এটা অবশ্যই প্র্যাকটিস করবা। সো লেকচার তোমাদের পড়ানো হয়েছে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছ আমার টাইটেলটা, যে ইন্ট্রোডাকশন টু গ্রুপ টেকনিক। সো গ্রুপ টেকনিক ফলো করে আমরা কিভাবে এক্সটেনশন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। হ্যাঁ, তো সবার আগে আমার একটু জানা দরকার, তোমরা কতটুকু জানো গ্রুপ বলতে আমরা কি বুঝি, কখন আমরা একটা গ্রুপ বলবো কত কয়েকজন মানুষকে। তোমাদের কাছে কি মনে হয় গ্রুপ কাকে বলবো? একজন যে কোনো। স্যার, যখন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পারপাজে একদল লোক যখন একত্রিত হবে বা কোনো একটা কিছু গ্রহণ করবে, সেটাকে আমরা গ্রুপ বলতে পারি। ওই গ্রুপের প্রত্যেকটা ব্যক্তিরই পারপাস বা নিড একই থাকবে, অর্থাৎ তারা তাদের প্রয়োজনীয় দিক থেকে একরকম হবে। স্যার স্যার মিনিমাম 20 থেকে 25 জন সদস্য থাকতে হবে। মিনিমাম 20 থেকে 25 জন সদস্য থাকতে হবে। হ্যাঁ, মিনিমাম 20 থেকে, দ্যাট মিন্স কত থেকে 20? যে 1 থেকে 20 নাকি 2 থেকে 20? না স্যার, মিনিমাম 20 জন থাকতে হবে আর কি। মিনিমাম 20, মিনিমাম 20 বলতে মানে আপ টু 20 কি বলছো? ও মিনিমাম 20 বলছো বলতে 20 এর নিচে হলে সেটা গ্রুপ হবে না, তাই তো রবি? জি স্যার। শিওর স্যার শিওর? না স্যার, হবে স্যার, ম্যাক্সিমাম স্যার। ওকে ফাইন। ম্যাক্সিমাম। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটাই, যে আমরা কত হলে গ্রুপ বলবো? তুমি বলছো minimum 20, তাহলে উপরে কত? 1000? 1000 হলে সেটাকে গ্রুপ বলবো কি বলবো? না স্যার, ওইটা তো তখন আবার ব্রড হয়ে যাবে স্যার। স্যার ওটা ব্রড হয়ে যাবে। তাহলে তোমাদের মাথা কি আসছে বলো, কতজন হলে আমরা মানে কতজন থেকে গ্রুপ সাধারণত? স্যার গ্রুপ একজনের বেশি হলেই সাধারণত গ্রুপ হয়ে যাবে। বেশি হলে, দ্যাট মিন্স 2 অর মোর, তাই তো? জি স্যার। 2 অথবা তার বেশি হলে সেটাকে আমরা গ্রুপ বলবো। ওকে ফাইন। এখন 2 জন যদি হয়, 2 জন যখন তোমরা যখন ক্যাম্পাসে হাঁটো বা তোমরা যখন রাস্তাঘাটে হাঁটো, ধরো যে একটা ছেলে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তো আমরা কি বলি সেটাকে? গ্রুপ, একটা গ্রুপ হেঁটে যাচ্ছে। স্যার দুজন না তো স্যার, না স্যার, কাপল। একজন লিডার থাকবে আর তার আন্ডারে হয়তো 2 জন বা 3 জন নিয়ে থাকবে, ফলোয়ার্স থাকবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। কে যেন বললো কাপল, কে বলছে এই কথাটা? ঠিকই বলছো কিন্তু। স্যার আমি স্যার, লাভিব দুজন গেলে সবসময় কাপল হয়। এই যে রাস্তা দিয়ে যেতে 2 জন মানুষ যখন হেঁটে যায়, তখন আমরা কি বলি সেটা কাপল, বাট সেটা গ্রুপ কিনা? না স্যার, সেটা গ্রুপ হবে না। যাই হোক, তুমি যেটাকে বলছো কাপল, সেটাকে আমরা ডায়াডও বলি আর কি। ডায়াড মানে 2 জন লোক যখন একসাথে তখন কাপল বা ডায়াড বা পেয়ার, স্যার তাই না? স্যার আমি বলতে চাচ্ছি স্যার, লিডার ব্যতীত পার্টিসিপেন্ট মানে কমপক্ষে 2 জন থাকতে হবে, সেটা বলতেছি স্যার। লিডার। থ্যাংক ইউ হাবিবুল্লাহ, থ্যাংক ইউ। তুমি যথেষ্ট চেষ্টা করেছো এবং ইয়েস, তোমার থিংকিংটা বলেছো। তবে ইয়েস, যে বিষয়টা হয় গ্রুপ, আমরা 2 বা ততোধিক, 2 থেকে বেসিক্যালি গ্রুপটা শুরু হয়। বাট 2 জন যখন থাকবে তখন সেটাকে আমরা গ্রুপ নাম না দিয়ে আমরা যেটা ওই যে লাবিব যেটা বললাম, আমরা কাপল বলতে পারি, পেয়ার বলতে পারি, অথবা ডায়েট বলি আর কি সাধারণত। ঠিক আছে? তবে কনসেপ্টটা হচ্ছে 2 অর মোর পিপল যখন একসাথে হবে তখন কিন্তু সেটাকে গ্রুপ বলি আমরা সাধারণত। হাবিবুল্লাহ, তুমি বিষয়টা বুঝতে পেরেছো কিনা?
এবং এরপরে তোমার যখন গ্রুপ ডিসকাশন বিষয়গুলো আসবে তখন তোমার লিডার বা অন্যান্য বিষয়গুলো চলে আসবে। সাধারণত 2 অর মোর পিপল একসাথে হলে সেটাকে আমরা গ্রুপ বলি। এখন গ্রুপ থেকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, আমরা 3টা ভাগে সাধারণত বলে থাকি। আমরা বলে থাকি স্মল গ্রুপ, যেমন আজকে আমরা পড়বো স্মল গ্রুপ ডিসকাশন টেকনিক, স্মল গ্রুপ। আবার মিডিয়াম গ্রুপ আছে, লার্জ গ্রুপ আছে, সেই সংখ্যাটা ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে সাধারণত এই গ্রুপটা করে থাকি। যেমন স্মল গ্রুপ যখন হয় সেটাকে সাধারণত আমরা বলি যে আপ টু 20 or 25 মেম্বার যখন একসাথে হবে, এই গ্রুপটাকে বলি আমরা সাধারণত স্মল গ্রুপ ডিসকাশন। এটা ভেরি প্লাস মাইনাস 5 হতে পারে, এটাকে আমরা স্মল গ্রুপ যে বলি আর কি। এর থেকে একটু বেশি 50 বা 50-60 হলে সেটাকে একটু মিডিয়াম বলি। আর অ্যাবাউট 100 যদি হয় সেটাকে আমরা বলে থাকি লার্জ গ্রুপ। লার্জ গ্রুপ বা 100 মোর দ্যান 100 যদি হয় লার্জ গ্রুপ বলে থাকি। এবং এটা যদি আরো বেশি সংখ্যায় হয় তখন আর একটা নাম দিয়ে থাকি, সেটাকে আমরা বলি মাস পিপল বলি না, মাস মানে কি? জি স্যার, মাস। তো তোমরা জানো যখন তোমাদের ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে টিচিং মেথডে, সেখানে বলা হয়েছে অলরেডি যে ইন্ডিভিজুয়াল মেথড আছে, গ্রুপ মেথড আছে, মাস মেথড আছে, তাই না? তো আজকে আমরা যেটা করবো গ্রুপ মেথড, যেটা অর্থাৎ এটা গ্রুপ স্মল গ্রুপকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। স্যার সাউন্ড একটু স্লো আসছে। ওকে, এবার বলো সাউন্ডটা পাচ্ছ না? জি স্যার। ঠিক আছে। তো যাই হোক, এখানে একটু বলা আছে যে আমরা গ্রুপ কাকে বলবো, কখন বলবো। ফারজানা খুব সুন্দর করে বলার চেষ্টা করেছে যে সেখানে একটা গ্রুপ তখনই হবে যখন সেখানে কমন একটা ইন্টারেস্ট থাকবে, কমন একটা প্রবলেম থাকবে, কমন একটা আইডিয়া থাকবে, তখনই সেটাকে আমরা গ্রুপ বলবো, তাই না? দেখো, এ গ্রুপ ইজ এ ইউনিট অফ 2 or more people in reciprocal communication and interaction. So communication and reciprocal communication, এই দুটো টার্ম তোমরা জানো সম্ভবত, তাই না? কমিউনিকেশন কি? এই যে আমি তোমাদের সাথে এখন কমিউনিকেট করছি এবং একই সাথে তোমরা যখন, যেমন হাবিবুল্লাহ, লাবিব বলো, ফারজানা বলো, তারা আমার সাথে কিন্তু আবার কমিউনিকেট করছে। তো আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি এবং তোমরাও উল্টো আমার সাথে কমিউনিকেট করছো, এটাকে বলছি আমরা রেসিপ্রোকাল কমিউনিকেশন। সো যখনই একটা গ্রুপ হবে, দ্যাট মিন দুইজন মানুষ যদি একসাথে হয়, অবশ্যই তাদের মধ্যে কথোপকথন হবে, এটাকে বলছি কমিউনিকেশন এন্ড রেসিপ্রোকাল কমিউনিকেশন আর ইন্টারেকশন হবে, তখনই সেটাকে আমরা গ্রুপ বলবো। এখন এখানে একটা কমন জিনিস চিন্তা করো, ধরো তুমি একটা বাজার দিয়ে যাচ্ছ, এখন বাজারে কিন্তু অনেক মানুষ আছে, তাই না? থাকে। তো সেই বাজারে ধরো যে এই বাজারে সমস্ত মানুষকে আমরা গ্রুপ বলতে পারবো কিনা? না, সেটাকে কিন্তু গ্রুপ বলতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে যে বাজারে মানুষজন যারা আসে তারা সবার সাথে সবার কমিউনিকেশন কিন্তু হচ্ছে না, ইন্টারেকশন হচ্ছে না, এটা একটা। সবার কিন্তু নিড বা ইন্টারেস্টটা কিন্তু এক নয়, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে গ্রুপ বলতে পারবো না। গ্রুপ তখনই হবে যখন কমন প্রবলেম থাকবে, কমন নিড, কমন ইন্টারেস্ট থাকবে, সেটাকে গ্রুপ বলবো। এবং তাদের মধ্যে অবশ্যই কমিউনিকেশন, রেসিপ্রোকাল কমিউনিকেশন এবং ইন্টারেকশনটা হবে। স্যার রেসিপ্রোকাল কমিউনিকেশন বলতে কি বোঝাইছে? রেসিপ্রোকাল কমিউনিকেশন ওই যে গিভ এন্ড টেক টাইপ, বুঝছো? এই যে আমি তোমার সাথে কথা বললাম, সমীর তুমি কেমন আছো, তুমি বললে হ্যাঁ স্যার ভালো আছি। তো আমি বললাম সমীর তুমি কেমন আছো, এটা হচ্ছে কমিউনিকেশন। আর তুমি যখন হ্যাঁ স্যার ভালো আছি রেসপন্স করাটা, সেটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল কমিউনিকেশন। বুঝতে পারছো? জি স্যার। তো যাই হোক, এখন গ্রুপ টেকনিক যে বিষয়গুলো আছে, গ্রুপ টেকনিক জিনিসটা কি? গ্রুপ টেকনিক হচ্ছে, তোমরা চিন্তা করো, আমরা যখনই কোনো বিশেষ প্রবলেমকে অ্যাড্রেস করতে হয়, একটা বড় প্রবলেম বা ক্রিটিক্যাল প্রবলেম বা ক্রুশিয়াল একটা প্রবলেমকে যখন আমরা সলভ করার চেষ্টা করি, তখনই কিন্তু চেষ্টা করি আমরা গ্রুপ ফর্ম করা। অর্থাৎ বলা আছে না, একের লাঠি 10 কি যেন, ঠিকই তো আছে নাকি? 10-এর লাঠি একের বোঝা। 10-এর লাঠি একের বোঝা। 10-এর লাঠি একের বোঝা, দ্যাট মিনস কোন একটা প্রবলেমকে আমি হয়তো একা সলভ করতে পারবো না, সেক্ষেত্রে একটা গ্রুপের দরকার হয়। এটা তখনই হয় যখন প্রবলেম খুব ক্রিটিক্যাল হয়, খুব ইম্পর্টেন্ট হয়। যেমন খেয়াল করো, বাংলাদেশের বিভিন্ন ডিজাস্টার হয়, যেমন ফ্লাডিং হয়, তাই তো? দেন অন্যান্য অনেক সাইক্লোন হয়, তারপরে সুনামি হয়, অনেক কিছু হয়। এখন ইউজুয়ালি তোমার ফেসবুক কি দেখতে পারো, মাঝে মাঝে দেখবা বিশেষ করে যখন বন্যা হয়, বন্যার সময় কি হয়, ফেসবুকে কিন্তু একটা ইভেন্ট, একটা গ্রুপ তৈরি করা হয় যে বন্যার্তদের সাহায্যে আমরা এবার ত্রাণ বিতরণ অমুক যা আছে আর কি। তার মানে কি, এই যে এরকম যখন কোনো প্রবলেম হয়, মানুষ তখনই চেষ্টা করে কোনো একটা গ্রুপ ফর্ম করে, কারণ ওই যে এতগুলো মানুষকে কিন্তু একা কোঅপারেট করা সম্ভব নয়, অবশ্যই গ্রুপে সেটা সম্ভব, তাই না? তো এই জন্য বলছে যে গ্রুপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের যে যত রকম প্রবলেম আছে সেটাকে আমরা কি করতে পারি, সলভ করতে পারি, এরকম একটা প্ল্যাটফর্ম। দেখো, গ্রুপ ইজ দ্যাট ফর্ম হুইচ occurs when 2 or more persons recognizing a common problem exchange and evaluate information and ideas
in an effort to solve that problem. তাই না? তো এই কথাগুলো কি যে অনেক কয়েকজন মানুষ থাকবে, সেটা কি ওই প্রবলেমটাকে সলভ অ্যাড্রেস করার জন্য কি করবে, তার এক এক অপরের আইডিয়া নেবে, সেগুলো ক্রস চেকিং করবে, ক্রস চেকিং করার পর ফাইনাল যে পটেনশিয়াল সলিউশন গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে। তাই না? আরো কি বলেছে, an effective extension worker should know the usefulness, procedure, advantage and limitations of। আমরা এক্সটেনশনের ক্ষেত্রে বা এক্সটেনশন পার্সোনাল যারা আছে খুব সচরাচর এই গ্রুপ টেকনিক গুলো ব্যবহার করে থাকি গ্রামে, মানে তোমার রুরাল এরিয়াতে। তো সেক্ষেত্রে অবশ্যই তাকে জানতে হবে যে গ্রুপ টেকনিক গুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে তোমার কতগুলো পারপাস, গ্রুপ টেকনিক কেন আমরা ব্যবহার করবো, খুব জেনারেল কতগুলো বিষয়। প্রথমে হচ্ছে টু রিকগনাইজ দ্যাট দেয়ার ইজ এ প্রবলেম। সো গ্রুপ আমরা তখনই, ধরো তুমি 20 জন কৃষককে নিয়ে একসাথে করবা, কারণটা কি, যে সেখানে কোনো প্রবলেম আছে সেটা রিকগনাইজ করার জন্য। সেই প্রবলেমটা কি গ্রুপ ডিসকাশন করে আমরা বের করতে পারি এখানে কি কি প্রবলেম আছে। তারপরে কি এখন যে প্রবলেম গুলো আছে সেই গ্রুপ ডিসকাশন করে কিন্তু আমরা কতগুলো সলিউশন বের করতে পারি, যে হ্যাঁ এখন এই প্রবলেমটা আছে কি করা যায়, তাই না? তারপরে হচ্ছে যে অনেকগুলো সলিউশন হয়তো বা আসবে, কিন্তু সবগুলো সলিউশন আমাদের দরকার নাই। সেক্ষেত্রে একটা দুটা তিনটা চারটা পোটেনশিয়াল সলিউশন আমরা গ্রুপ ডিসকাশন করেই বের করে নিয়ে আসতে পারি এবং সেগুলা ইমপ্লিমেন্ট করতে পারি। সো গ্রুপ ডিসকাশনের তোমার কতগুলো জেনারেল পারপাস হচ্ছে এটাই, যে প্রবলেম আইডেন্টিফাই করা, সেই প্রবলেমটাকে অ্যানালাইসিস করে সেখান থেকে কি কি সলিউশন আসতে পারে, সেগুলো প্রবাবল সলিউশন কিগুলো হতে পারে সেগুলো নিয়ে আসতে পারি, এবং সেখান থেকে বেস্ট ফিট সলিউশন যেগুলো সেগুলো আমরা চুজ করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি থ্রু গ্রুপ ডিসকাশন। ওকে, সো খুব ইফেক্টিভ একটা এক্সটেনশন মেথড বেসিক্যালি এটা। যাই অনেকগুলো টেকনিক আছে, গ্রুপ টেকনিক আছে এবং ওয়ার্ল্ডে, এবং এখানে 15টা করা আছে, এর বাইরেও আরো অনেক টেকনিক আছে। তোমরা গুগলে যদি সিম্পলি সার্চ দাও গ্রুপ টেকনিক, অনেকগুলো চলে আসবে। সেখানে জাস্ট তোমাদের জানার জন্য কতগুলো নাম আমি এখানে দেখাচ্ছি তোমাদের। যেমন স্মল গ্রুপ ডিসকাশন টেকনিক, যেটা বললাম যে আজকে আমরা এটা পড়বো এবং একই সাথে প্র্যাকটিস করবো একটু। দেন হার্ডল মেথড একটা আছে এক্সটেনশনে বা অন্য সোশ্যাল সায়েন্সে খুব সচরাচর ব্যবহার করা হয় হার্ডল মেথড। এর আর একটা নাম আছে, আমার বলি ফিলিপস 6 সো এই ক্লাসটা তোমাদের আগামী ক্লাসে ম্যাডাম নেবেন, তমা ম্যাডাম নেবেন। দেন আমার বলি বাজ গ্রুপ টেকনিক, দেন সিম্পোজিয়াম, সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স, প্যানেল ডিসকাশনস এবং ইন্টারগ্রুপ প্যানেল, কমিটি হিয়ারিং, ডায়ালগ, সো এই যে এবং রোল প্লেইং আছে, ব্রেইন স্টর্মিং আর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এই যে অনেকগুলো কিন্তু গ্রুপ আছে। আচ্ছা তোমরা এখন একটু দেখে বলো তো এর মধ্যে একদম নতুন নাম জানতেছো কোনটা কোনটা তোমার কাছে নতুন একটু মনে হচ্ছে? নাম্বার 2 স্যার নাম্বার 3 4 3 নাম্বারটা স্যার 9 স্যার 3 4 9 13 15 9 13 15 14 তোমরা জেনেছো তাই জানো তাই না, রোল প্লেইং 8 ওকে ঠিক আছে। তো আমি জানি ম্যাক্সিমাম গুলো তোমাদের কাছে নতুন হওয়ার কথা, যেহেতু তোমরা এগুলোর মধ্যে দিয়ে যাও না এর আগে। সো স্মল গ্রুপটা আজকে পড়াবো, এটা আজকে হবে ক্লাস। হার্ডল মেথড বা ফিলিপস 6 এই ম্যাথ ক্লাসটা তোমাদের ম্যাডাম পড়াবে নেক্সট ক্লাসে, তোমরা তখন একটু জেনে নিও। বাজ গ্রুপ টেকনিক বা ইভেন বুজ বলতে পারি আমরা, কোনো সমস্যা নেই। সো বাজ বা বুজ এর অর্থ কি? অর্থটা হচ্ছে তোমরা যখন দেখবে যে মৌচাক দেখেছো সবাই তোমরা মনে হয় তাই না, সো মৌচাকে মৌমাছিগুলো যখন একসাথে থাকে তখন কি হয়, একটা গুনগুন আওয়াজ হয় তাই না, ভন 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 আওয়াজ হয়। তো বিষয়টা কিরকম, যখন 10 জন বা 15 জন মানুষ একসাথে থাকবে একটা ক্লাসরুম বা একটা রুমে, সেই মানুষগুলো যখন একে অপরের সাথে 2 জন মিলে হয়তো একটা গ্রুপ করা হলো, একে অপরের সাথে যখন কথা বলবে, তো এরকম 10 জন 5টা গ্রুপে যখন সবাই যখন একসাথে কথা বলবে তখন কি শব্দটা কি হবে তোমরা চিন্তা করো তো কি হয়। তোমরা প্রাইমারি স্কুলের কথা চিন্তা করো, প্রাইমারি স্কুলে তখন তোমরা বসছো, আমরা যখন ছিলাম তো সবাই কি করতো, কেউ তো কারো কথা শুনতো না, সবাই সবার মতো চিল্লাতে কথা বলতো, তো একটা ওই ভন ভন আওয়াজ দেওয়া হয় আর কি। তো এই বুজ গ্রুপ বা বাজ গ্রুপ কিন্তু একই রকম, অর্থাৎ কি করা হয়, একটা বড় গ্রুপকে আমরা কি করি, যখন খুব দ্রুত কতগুলো ইনফরমেশন আমাদের দরকার হয় তখন কি করি, গ্রুপটাকে একজন বা দুইজন পাশের জনের সাথে বলা হয় যে তোমরা দুইজন আলোচনা করে এক কিছু সলিউশন বের করে নিয়ে আসো। তো যখন এভাবে সবাই কথা বলবে তখন এই আওয়াজটা হয় আর কি, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে বাজ গ্রুপ বা বুজ গ্রুপ। ওকে, এরপরে সিম্পোজিয়াম, সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স, এগুলো সাধারণত আমরা বলি লার্জ গ্রুপ টেকনিক আর কি বলি। লার্জ গ্রুপ বলতে এখানে মেম্বার সংখ্যা অনেক হয়। এই বিষয়গুলো তোমাদের লেভেল 4 এ যে ইউজুয়ালি আমরা শেখাই, এই চারটা আর কি, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, কনফারেন্স। তারপর মোটা বিষয় মানে তোমার যে মূল বিষয়টা কিরকম, এখানে হচ্ছে যে কোনো একটা ব্রড টপিকের উপর এখানে বিভিন্ন লেকচার অডিয়েন্সদের সাথে কমিউনিকেশন। স্যার শোনা যাচ্ছে না তো কিছু স্যার, একেবারে স্লো। একেবারে স্লো। এখন 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 স্যার কাছে থাকলে তো শোনা যায় স্যার, এইভাবে বললে।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাছে থেকেই কথা বলছি এখন। শোনা বলো একটু, হ্যাঁ শোনা না গেলে। আচ্ছা, আমি এরপরে আসি প্যানেল ডিসকাশন। প্যানেল ডিসকাশন কি? সাধারণত তোমার ইউএসএ রিসেন্ট ইউএসএ কি হলো, নির্বাচন হলো তাই না, ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। তো তোমরা আমরা সেখানে কি দেখেছি? স্টেজের মধ্যে দুই নেতা বসে থাকেন, সেখানে একজন সঞ্চালক থাকেন এবং সামনে অডিয়েন্স বসে থাকেন, তাই না? তো সাধারণত অডিয়েন্সরা প্রশ্ন করেন এবং কি করে, তোমার প্যানেলে যারা বসে থাকেন, তোমার জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যারা সহযোগী আছেন তারা বসে থাকেন, সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর দিয়ে থাকেন, তাই না? তো প্যানেল ডিসকাশনটা হচ্ছে এটাই, যে যখন স্টেজে প্যানেল থাকবে এবং অডিয়েন্স প্রশ্ন করবে, আনসার হবে, গ্রুপ ডিসকাশন হবে, সেটাকে বলছি প্যানেল ডিসকাশন। ইন্টারোগেটর প্যানেল তোমরা জানো, ইন্টারোগেট করা, ইন্টারোগেট কি, ওই যে আমরা বলি না পুলিশ ইন্টারোগেট করা, অর্থাৎ ইনভেস্টিগেশন করা। সেরকম একটা প্যানেল যখন তোমার গ্রুপে এসে কথা বলছেন, সেটাকে বলছি ইন্টারোগেটর প্যানেল। কমিটি হিয়ারিং, কমিটি যখন তোমার মানে অডিয়েন্সের সামনে এসে কথা হলো, পুরো কমিটিটা, এক্সিকিউটিভ কমিটি, সেটা। ডায়ালগ তোমরা জানি, ইন্টারভিউস আমরা জানি, তোমরা সচরাচর পরীক্ষার সময় ইন্টারভিউ দিয়ে থাকো। ব্রেইন স্টর্মিং যে জিনিসটা আছে, সেটা হচ্ছে এটাকে বলি আমরা চিন্তা করা। ব্রেইন আমরা জানি, মগজ, স্টর্ম কি, মগজের ঝড়, বিষয়টা এরকম। অর্থাৎ তোমাকে বলা হবে কোনো একটা গ্রুপে তুমি বসে আছো, তোমাকে বলা হবে যে এই যে একটা বিষয়, তুমি তোমার মতো করে তুমি কি চিন্তা করে গ্রুপটার মানে এই টপিকটার উপর, সেই টপিকে 1 মিনিট চিন্তা করে তুমি একটু আমাদের বলো। তো এই যে মানে ইনস্ট্যান্ট যে থিঙ্কিংটা, সেটাকে বলছে আমরা ব্রেইন স্টর্ম করা, ব্রেইন স্টর্মিং। রোল প্লেইং তোমরা জানো, যে কোন রোল প্লেইং হচ্ছে আমরা অভিনয় করে আমরা কি করতে পারি, আমরা মেসেজ দিতে পারি মানুষকে। রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, যেমন আমরা ট্যুর বলতে পারি, মোটিভেশনাল ট্যুর বা স্টাডি ট্যুর, সেটাও কিন্তু একটা গ্রুপ টেকনিকের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যখন ট্যুর যাবো, গিয়ে কোনো একটা জিনিস দেখবো, সেটা নিয়ে আলোচনা করবো, তাই না, সেটাকে আমরা একটা গ্রুপ টেকনিকের মধ্যেই বলি আর কি। এই হচ্ছে তোমার কতগুলো গ্রুপ টেকনিক, এগুলো তোমাদের শুধু জানার জন্য জানতে স্যার হবে। 4 নাম্বারটা একটু বলে দেন স্যার। কোনটা? সিম্পোজিয়াম 4 নাম্বার। আচ্ছা, সিম্পোজিয়াম। সিম্পোজিয়াম জিনিসটা হচ্ছে এটা কি হয় যে এটা সাধারণত যারা, এটা একটা হাই ডু আর কি গ্রুপ টেকনিক, যেখানে কিনা যারা এক্সপার্ট থাকেন, এক্সপার্ট বলতে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট, যেমন যদি বলি ক্লাইমেট চেঞ্জ, তো ক্লাইমেট চেঞ্জের উপর যদি আমরা কোনো সিম্পোজিয়াম অ্যারেঞ্জ করি, তাহলে সেখানে কি হয়, ক্লাইমেট চেঞ্জের যারা এক্সপার্ট 3 থেকে 4 বা 5 জন এক্সপার্ট কি করে ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন ডাইমেনশন নিয়ে কোনো একটা গ্রুপের সামনে কি বলবে, টক শো টাইপের কি এটা? হ্যাঁ সরি, টক শো টাইপের? আমি তোমার কথাটা বুঝি নাই, একটু বলো। স্যার টক শো টাইপের কি এটা? টক শো না, টক শো টাইপ না, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অনেকটাই এটাকে সেমিনার তো তোমরা বুঝো না, কি বলবো এটাকে, প্রেজেন্টেশন টাইপ। অর্থাৎ আচ্ছা স্যার, সিম্পোজিয়ামটা স্যার যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে হয় না? এক্স্যাক্টলি, সিম্পোজিয়াম, কনফারেন্স বলো, ওয়ার্কশপ বলো, সেমিনার বলো, ইউজুয়ালি এগুলা একটা নির্দিষ্ট বিষয়ের উপর হয়। যেমন তোমরা হয়তোবা জেনে থাকবা যে 2-ডে কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ এন্ড রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, সিম্পোজিয়াম অন ক্লাইমেট চেঞ্জ, তারপর এ সেমিনার অন ক্লাইমেট চেঞ্জ, এগুলোর নাম তোমরা প্রায় শুনে থাকবা। কিন্তু তোমরা যে ফেসবুকেও একটু দেখো, মাঝে মাঝে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। এগুলো হচ্ছে লার্জ গ্রুপ, অর্থাৎ প্রায় 50, 200, 300, 500 মানুষ একসাথে হয়। হওয়ার পরে সেখানে সিম্পোজিয়ামের কথাটাই যদি আমি আসি, সেখানে কি হয়, যেটা বললাম যে কয়েকজন এক্সপার্ট, ওই যে টপিকটা আছে সেই টপিকটার উপর এক্সপার্ট, তারা অডিয়েন্সের সামনে ওই টপিকটার বিভিন্ন ডাইমেনশন নিয়ে প্রেজেন্টেশন দেন, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশন দেওয়ার পরে কি হয়, সেখানে কোশ্চেন আনসারিং হয়, অর্থাৎ অডিয়েন্স যারা আছে তারা প্রশ্ন করবে এবং ওখানে যারা প্রেজেন্টেশন দিয়েছেন তাকে রেসপন্ড করবেন, এবং ওখান থেকে কি করবে, কতগুলো মানে ফিউচার যে সলিউশন বা পলিসি, ওখান থেকে কতগুলো পলিসি বের করে নিয়ে আসবে। বুঝতে পারছো? যাক, এটা খুব এটা এক লাইনে বলা একটু ডিফিকাল্ট। সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এন্ড কনফারেন্স, এটা এক লাইনে আমি বলতে গেলে প্রায় সময় লেগে যাবে, এখানে বেশ অনেক বিষয় জড়িত আছে এটার সাথে। তার তোমরা যে নামগুলো একটু জানো, গুগলে সার্চ করো। আর ইউজুয়ালি এটা লেভেল 4 এ আমরা তোমাদের শেখাই এবং প্র্যাকটিসও করাই সেগুলা। তো এগুলা আমার মনে হয় খুব বেশি বললে ক্লাসটা খুব লেট হয়ে যাবে। তোমরা একটু সার্চ করো, আপাতত নলেজ নিও, তারপর সমস্যা হলে একটু বলো আমাকে, আমি হয়তো পরবর্তীতে শেয়ার করতে পারবো। স্যার 14 নম্বর একটু বলবেন। কোনটা? 14 নম্বরটা। 14 নম্বরটা হচ্ছে রোল প্লেইং। রোল প্লেইং আমরা যেটাকে বলি নাটক বলি না, এটা হচ্ছে নাটক। আচ্ছা, তোমাদের গ্রামে বাড়ি যদি কারো থেকে থাকে, আমি জানি না এখন এই বিষয়গুলো আছে কিনা, কি হয়, আমার গণনাটক বলে একটা নাম শুনে থাকবো তোমরা, গণনাটক।
সেটা হয়তো এখন আছে কিনা, বিশেষ করে রংপুর অঞ্চলে কিন্তু এটা খুব ছিল। যেমন আমরা যখন ছোট ছিলাম আমরা প্রায় দেখতাম আমাদের আশেপাশের বাড়ির উঠানে হঠাৎ করে একটা নাটক করা হয়েছে, গণনাটক। সেখানে কি আমাদের যে মানে পারিপার্শ্বিক যে প্রবলেম গুলো আছে, যেমন আমরা বলি যৌতুক প্রথা, তারপরে তোমার কৃষকের যে প্রোডাকশন যে প্রবলেম গুলা সেগুলা, তারপরে তোমার এই যে ভূমিদস্যু, এই যে বিভিন্ন ইস্যু নিয়ে মানুষকে সচেতন করার জন্য নাটক উপস্থাপন করে। এটাকে বলে আমরা রোল প্লে, বুঝতে পারছো? বা আমরা ইভেন ধরো একটা স্মল গ্রুপ আছে, ধরো তো আমরা একটা স্মল গ্রুপ ডিসকাশন করতেছি, প্রবলেমটা আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, 3-4-5 জন আমরা তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করে প্রত্যেককে এক একটা ক্যারেক্টার আমরা দিতে পারি। সেটা ওই ক্যারেক্টার অনুযায়ী তোমরা কি একটা স্ক্রিপ্ট রেডি করবা মনে মনেই, বা ডিসকাশন করার পরে তুমি গ্রুপের সামনে প্রেজেন্ট করবা। তাহলে কি হবে, ওই মেসেজটা ওই টপিকটা আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। স্যার বুঝছি। স্যার 2 আর 3 আরেকবার আসলে কি বললা? 2 আর 3। আচ্ছা 2 আর 3, আমি 3 একটু আগে বললাম তোমাদের যে একটা গ্রুপকে আমরা কি করি, যখন কোনো দ্রুত কতগুলো সলিউশন দরকার গ্রুপ ডিসকাশনে, তখন আমরা কি করি 2 জন বা 3 জন মেম্বারকে একসাথে করে দিই, মানে বসে বসে তারা পাশের জনের সাথে হয়তো বা কথা বলবে, কথা বলে তোমার ওই প্রবলেমটার উপর কতগুলো সলিউশন নিয়ে আসবে ডিসকাশন করে। এটাকে বলছি বাজ গ্রুপ টেকনিক। আর হার্ডল মেথড, এটা ম্যাডাম তোমাদের পড়াবে, তারপর একটু বলি। এটা আরেকটা নাম হচ্ছে ফিলিপস 6-6। তো ফিলিপস হচ্ছে একজন ভদ্রলোক যিনি এই মেথডটা আবিষ্কার করেছেন, একজন আমেরিকান সাইকোলজিস্ট হার্ডল মেথড আবিষ্কার করেছেন, এবং তার নামানুসারে এটাকে বলি ফিলিপস 6-6। কনসেপ্টটা হচ্ছে ডিসকাশন, একটা বড় গ্রুপকে বা স্মল গ্রুপকে আমরা কি করি, একটা ছোট গ্রুপে কয়েকটা গ্রুপে ভাগ করি, এবং যে গ্রুপে মেম্বার সংখ্যা হবে ইউজুয়ালি 6 জন মেম্বার হবে, এবং সেই 6 জন মেম্বার 6 মিনিট কথা বলবে, অর্থাৎ প্রত্যেকে 1 মিনিট করে কথা বলবে। তখন এই জন্যই মেথডটার নাম হয়েছে ফিলিপস 6-6। এই ডিটেলসটা ম্যাডাম আরো নেক্সট ক্লাসে আরো সুন্দর করে পড়াবেন তোমাদেরকে, তখন তোমরা একটু জেনে নেবে এবং তোমার প্র্যাকটিসও করবা সেটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার কতগুলো গ্রুপ টেকনিক মেথড, যেগুলো আমরা আমাদের পারিপার্শ্বিক সিচুয়েশন সবসময় ব্যবহার করে থাকি। আর কোনো প্রশ্ন আছে এটার উপর এখানে? ওকে, যদি না থাকে আমার মনে হয় অ্যাডভান্টেজ লিমিটেশনস আমি এগুলো পড়াবো না তোমাদের, এগুলো তোমরা জেনে নিবা। আমি এখন তোমাদের যেটা পড়াবো আমাদের যে স্মল গ্রুপ টেকনিকটা আছে সেটা। এখন আমরা পড়বো হলো স্মল গ্রুপ ডিসকাশন টেকনিক, এবং আমরা মিউট কর, প্র্যাকটিস করবো কিভাবে স্মল গ্রুপ টেকনিক ফলো করতে হয়। তো তোমাদের আমি একটু আগেই বললাম যে স্মল গ্রুপ সাধারণত কতজন মেম্বারকে নিয়ে হয়, আপ টু 20 or 25 or even 30। এই সংখ্যা যখন মানুষ থাকবে তখন সেটাকে বলি আমরা স্মল গ্রুপ। সো স্মল গ্রুপ ডিসকাশনটা কিভাবে সাধারণত করা হয় আমরা জানি। দেখো, যে স্মল গ্রুপ ডিসকাশন may be defined as face-to-face mutual interchange of ideas and opinions among the members of a relatively small group, usually 5 to 20 or even 25 to 30 হতে পারে আর কি, এটা হার্ড অ্যান্ড ফাস্ট না। ওকে, এবং এখানে এই গ্রুপে স্মল গ্রুপ ডিসকাশন দুই ভাবে করতে পারি, আমরা স্ট্রাকচারড ওয়েতে বা ফর্মাল ডিসকাশন করতে পারি স্মল গ্রুপে, অথবা আমরা ইনফর্মালি আমরা ডিসকাশনটা করতে পারি। তো ইনফর্মালি বলতে কি বোঝায়, এই ইনফর্মাল ডিসকাশনটা সাধারণত আমরা বেশি ফলো করে থাকি। সো ফর্মাল এবং ইনফর্মাল ডিসকাশন বলতে তোমরা কি বোঝো একটু বলো তো একজন। হ্যাঁ, ফর্মাল ডিসকাশন বা ফর্মাল বলতে আমরা কি বুঝি, বা ইনফর্মাল বলতে কি বুঝি একটু বলো তো একজন। ফর্মাল বলতে যে আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো নিচ্ছি হাতে কলমে, আর মানে কিছু নির্দিষ্ট পরিমাণ শিক্ষা, মানে যেটা আমাদের জানতেছি যা পরবর্তী সময়ে অন্যের কাছে আমরা মানে হাতে কলমে শিক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা মানে পৌঁছাতে পারবো আর অন্যদেরকে বুঝাতে পারবো। তারপরে ব্রড সেন্সে বাহিরের লোকজন বা ওয়ার্ল্ডে আর যারা আছে তাদেরকেও আমরা মানে বুঝাতে পারবো, সেটা হচ্ছে ফর্মাল, মানে হাতে কলমে আর বই খাতায় যে শিক্ষাটা। আর ইনফর্মালটা হলো স্যার ফর্মালের আন্ডারেই এটা, মানে যারা লেখাপড়া
ওইভাবে না জানুক, কিন্তু তাদেরকে হাতে কলমে একটা দেখায় দেখায় শিক্ষা দেওয়াটা, ওইটাই মানে ইনফরমাল। আচ্ছা, থ্যাংক ইউ হাবিবুল্লাহ, থ্যাংক ইউ, ভালোই বলেছো তুমি। যাই হোক, ফর্মাল এবং ইনফর্মাল তোমাদের এডুকেশন হয়তো বা স্যাররা পড়িয়েছে, ওখানে তো 3 টাইপ এডুকেশন আছেই। তো ফর্মাল ডিসকাশনটা কি? ফর্মাল ওয়ে কি বলে, যে যখন ফর্মালি করা হয়, ফর্মাল বলতে যখন তোমরা, আমি জানি না তোমরা কোনো কমিটিতে, কোনো একটা এক্সিকিউটিভ কমিটি বা যে কোনো অর্গানাইজেশন কমিটিতে আসো কিনা, সেখানে কি হয় সাধারণত সাধারণ সম্পাদক কি করে, কে আগে কথা বলবে, কে আগে কথা বলবে, কে পরে কথা বলবে, হ্যাঁ, সেটা কিন্তু একটা একটা স্ট্রাকচারড ওয়ে আছে, তাই না? যে প্রেসিডেন্ট সবার পরে কথা বলবে, এটা একটা স্ট্রাকচারড ওয়ে আছে। এইভাবে যখন আমরা ডিসকাশনটা করবো, এটাকে ফর্মাল ডিসকাশন বলবো আর কি। আর ইনফর্মাল বলতে কি, যেমন নয় যে আমি এখানে সিনিয়র বলে আমি সবার পরে কথা বলবো, বিষয়টা এমন নয়। যে যখন পারে, যখন মনে হয় যে তার ইনপুটটা দরকার নেয়া, তখন সে কথা বলবে। এবং অবশ্যই এখানে চেয়ারপারসন বা লিডার যিনি আছেন তিনি অবশ্যই তাই অ্যালাউ করবেন। তো এইটাকে বলছি আমরা আনস্ট্রাকচারড বা ইনফর্মাল কমিউনিকেশন বা ডিসকাশন আর কি। সো স্মল গ্রুপ সাধারণত আমরা কি করে থাকি, ইনফর্মালি আমরা কন্ডাক্ট করে থাকি, অর্থাৎ যখন যে মনে করবে যে হ্যাঁ আমার ইনপুট দেওয়া দরকার বা ওর ইনপুট দরকার, সে কথা হাত তুলবে বা আরেকটা কোশ্চেন আছে এই স্যার, আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে মানে ফর্মাল মিটিং কিভাবে হয়, তাহলে এটা কিভাবে অ্যানসার দিব? ফর্মাল মিটিং কিভাবে হয়? ফর্মাল মিটিং, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, যদি বলেও কেউ প্রশ্ন করে, হয়তোবা করবে না, তারপর বলি যে ফর্মাল মিটিং মানে হচ্ছে যে মিটিংটা একটা স্ট্রাকচারড ওয়েতে যায় বা স্ট্রাকচারড ওয়েতে কন্ডাক্ট করা হয়। আমি যেটা বললাম সাধারণত আরো বোঝানোর জন্য বলছি তোমাদেরকে। ধরো তুমি একটা এক্সিকিউটিভ কমিটির সাধারণ সম্পাদক, ধরো এখানে যে সংগঠনগুলো আছে, কথা ত্রিভুজ বা ধরো অঙ্কুর বা বাঁধনের কথা যদি বলি, তুমি বাঁধনের সাধারণ সম্পাদক, হ্যাঁ, সেন্ট্রালে। এখন তুমি একটা মিটিং কল করেছো, এখন বাঁধন একটা ফর্মাল অর্গানাইজেশন, এবং মিটিং কল করেছো, এখন তোমাকে কিন্তু বিভিন্ন মেম্বারকে কথা বলার জন্য ফ্লোর দিতে হবে। এখন তুমি কথা হচ্ছে যে কাকে আগে ফ্লোর দিবা। তুমি জানো যে মিটিং এর যে এক্সিকিউটিভ কমিটির যে ইয়াটা আছে, ফরম্যাটটা, সেখানে প্রেসিডেন্ট আছে, তারপরে আমরা বলছি ভাইস প্রেসিডেন্ট আছে, তারপরে সাধারণ সম্পাদক, তারপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আছে, অর্গানাইজিং সেক্রেটারি আছে, ট্রেজারার আছে, দেন তোমার দপ্তর সম্পাদক আছে, মেম্বার আছে, এবং এর বাইরে জেনারেল মেম্বার কিন্তু আছে, তাই না? এখন কথা হচ্ছে তুমি কাকে আগে ফ্লোর দিবা। তো এখানে দেখো, আমরা যদি এক্সিকিউটিভ কমিটি নিয়ে আগাই, তাহলে এখানে সবচেয়ে উপরে কে আছেন? সবচেয়ে উপরে কিন্তু আছে প্রেসিডেন্ট। তো কোন একটা ফর্মাল মিটিং এর নিয়মই হচ্ছে প্রেসিডেন্ট সবার পরে কথা বলবেন, এটা কিন্তু নিয়ম, বুঝছো? তো এই যে এই নিয়মটা যখন আমরা ফলো করে মিটিংটা করব, তখন সেটাকে বলবো আমরা কি, যে ফর্মাল মিটিং বা ফর্মাল ওয়েতে মিটিং। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আর ইনফর্মাল বলতে ওই যে প্রেসিডেন্ট বলতে সেই যে সবার পরে কথা বলতে হবে না নেসেসারি, সেও চাইলে কি করতে, তার আগেই কথা বলতে পারবে, অংশগ্রহণ করতে পারবে ডিসকাশনে, বিষয়টা এরকম। এখন গ্রুপ টেকনিকে কতগুলো ইউজফুলনেস আছে, সেই ইউজফুলনেস গুলো কি, এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। তারপর বলছে যে ইট ফ্যাসিলিটেটস ডিসকাশন when group is small, তো স্মল গ্রুপে স্মল ডিসকাশন হবে, এটা খুব স্বাভাবিক। দেন ইট ফ্যাসিলিটেট ডিসকাশন when the members have enough interest in a problem, সো যখনই কোনো একটা প্রবলেম যথেষ্ট ইন্টারেস্ট থাকবে, তখনই সেই স্মল গ্রুপের সদস্য হবে এবং ওই গ্রুপ সম্পর্কে নিয়ে আলোচনা করবে। যাই হোক, আমি এই বিষয়ে পড়াচ্ছি না, তোমরা পড়লেই বুঝতে পারবো। আমি সরাসরি কিভাবে একটা স্মল গ্রুপ ডিসকাশন তোমার প্রসিড করতে হয় আমরা সেটা একটু দেখবো। সো সবার আগে যেটা দরকার, একটা গ্রুপ দরকার, তাই না? যখন স্মল গ্রুপ ডিসকাশন মানে একটা স্মল গ্রুপ থাকতে হবে সবার আগে। এবং এই স্মল গ্রুপে কেন আমরা গ্রুপটা ফর্ম করছি বা কেন আমরা আজকে গ্রুপে ডিসকাশন করতে বসেছি, সেটার জন্য অবশ্যই কোনো ক্লিয়ার প্রবলেম লাগবে, আইডিয়া লাগবে বা কনসেপ্ট লাগবে, এবং সেটা অবজেক্টিভটাকে আমাদের অবশ্যই সবার জানা থাকতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা স্মল গ্রুপ ডিসকাশনের জন্য। এরপরে যেটা করব, সেই স্মল গ্রুপটাকে কন্ডাক্ট করার জন্য একজন লিডার থাকতে হবে আমাকে অবশ্যই। যে ধরো 20 জন মানুষ বা 25 জন মানুষ আমরা একসাথে বসে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করব। এখন সেখানে যদি কোনো লিডার না থাকে, তাহলে 20 জন যদি বা 25 জন যদি একসাথে কথা বলে, তাহলে কিন্তু বুঝতেই পারছো হ্যাপাজার অবস্থা হয়ে যাবে। সেক্ষেত্রে সেই গ্রুপটাকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য তোমার অবশ্যই একজন লিডার বা একজন চেয়ারম্যান লাগবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে আরেকজন লাগবে সেটা হচ্ছে আমরা বলি সেক্রেটারি বা রেকর্ডার বলি। দ্যাট মিনস এই যে গ্রুপের 20 জন বা 25 জন মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলবেন, সেই কথাগুলো আমাকে আমি কে রেকর্ড করবে, সেখান থেকে তো অবশ্যই আমরা কোনো সলিউশন আসতে চাই না। তো এখন 20 জন মানুষকে নিজে নিজে নোট করবে, নাকি সবার মতামতটা একজন নোট করবে?
সাধারণত যে কোনো মিটিং এ সাধারণত কি হয়, সেক্রেটারি যিনি আছেন তাই তিনি সেই বিষয়গুলোকে এক একজনের মতামত যেটা দেন সেটাকে নোট করেন, কিন্তু নোট করতে হয়। ঠিক একইভাবে স্মল গ্রুপের ক্ষেত্রেও একজন রেকর্ডার বা সেক্রেটারি থাকবেন, যিনি মানুষ যে মেসেজ গুলো দেবেন, যে স্পিচ গুলো দেবেন, সেখান থেকে মেসেজটাকে নোট করবেন পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, এরপরে একটা স্মল গ্রুপে কি থাকবে, একজন অবজারভার থাকবে। অবজারভারের কাজটা কি হবে, উনি শুধু গ্রুপ থেকে অবজার্ভ করবেন বাইরে থেকে যে গ্রুপের প্রত্যেক মেম্বার সেখানে কথা বলছেন কিনা, কোনো মেম্বার খুব বেশি কথা বলছেন কিনা, কোনো মেম্বার একদম চুপ করে আছেন কিনা, কোনো মেম্বারের পানি বা অন্য কোনো কিছু দরকার আছে কিনা, সেগুলো সাপ্লাই করার জন্য একজন অবজারভার থাকবে সেখানে গ্রুপটার উপর, তাই না? এবং আরেকজন কি থাকবে, কনসালটেন্ট বলি, রিসোর্স পার্সন একজন থাকবেন, যাকে আমরা বলি জ্ঞানী মানুষ, অর্থাৎ আমরা যে বিষয়টার উপর আলোচনা করব সেই বিষয়টার উপর যিনি এক্সপার্ট বা যিনি ভালো জানেন তাকে বলি কনসালটেন্ট বা রিসোর্স পার্সন। তো স্মল গ্রুপে আমরা কি করি সাধারণত, যে একজন রিসোর্স পার্সনকে আমরা রাখি, যাতে করে গ্রুপের মানুষজন মানে মেম্বার যখন ডিসকাশন করবে, যদি কেউ ভুল বলে থাকে বা কারো যদি মনে হয় যে আরো ইনপুট দেওয়া দরকার, তখন ওই রিসোর্স পার্সন যিনি আছেন তিনি সাপ্লিমেন্ট করবেন, তিনি ইনফরমেশন, তিনি আলোচনা করবেন এই বিষয়টা নিয়ে, আরো ক্লিয়ার করবেন। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে চারজন মানুষ বা চারজন লিডার যারা কিনা স্মল গ্রুপ ডিসকাশনটাকে ইফেক্টিভলি ম্যানেজ করবে। ওকে, তো এই হচ্ছে একটা গ্রুপের তোমার ক্যারেক্টারিস্টিক্স। এখন যাই হোক, এই কথাটা অলরেডি বললাম যে গ্রুপ লিডার। এখন একজন গ্রুপ লিডার যিনি আছেন তার কাজটা কি? আচ্ছা, আমি যতটুকু বললাম ততটুকু তোমাদের ক্লিয়ার কিনা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। রাজ, তাহলে তোমরা বলো, আমি যতটুকু বললাম এই অংশটুকু, গ্রুপের কি থাকা দরকার এবং গ্রুপে কি কি থাকে, কে থাকা দরকার, সেটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আসি আমরা যে একজন গ্রুপ লিডার বা চেয়ারম্যান, ওনার কাজটা কি হবে। তাহলে বুঝতেই পারছো, লিডার, এখানে গ্রুপ লিডারের কথা বলা হচ্ছে, বা চেয়ারম্যান বা প্রেসিডেন্ট যেটাই বলি না কেন তার কথা বলা হচ্ছে। তার মানে কি, ওই গ্রুপের উনি হচ্ছেন হত্যাকর্তা, তাই না? মানে কি বলে এটাকে, কর্তা ব্যক্তি, অর্থাৎ তিনি যেভাবে চাইবেন গ্রুপটা কিন্তু সেভাবেই পরিচালিত হবে। তার মানে বোঝা যাচ্ছে যে একজন লিডার বা এখানে যিনি চেয়ারম্যান আছেন তার উপর কতটা দায়িত্ব। ওকে, এর অর্থ হচ্ছে যে তিনি সমস্ত কিছু ম্যানেজ করবেন এই গ্রুপ ডিসকাশনটা কন্ডাক্ট করার জন্য। তো প্রথমে উনি কি করবেন, দেখো যে গ্রুপের প্রত্যেক মেম্বারের সাথে উনি মিট করবেন। মিট করার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ঠিক করবেন, যে প্লেসে গ্রুপ ডিসকাশনটা হবে। সেটা হতে পারে ওপেন এয়ারে, অর্থাৎ আমরা কোনো ফিল্ডে বসে ডিসকাশন করতে পারি, কারো বাড়ি উঠানে ডিসকাশন করতে পারি, কোনো ক্লাসরুমে করতে পারি, বা কোনো একটা ক্লাব রুমে আমরা করতে পারি। সেটা ঠিক করবেন গ্রুপ লিডার। এবং সেই গ্রুপে মানুষ মেম্বার যারা আছে তারা কিভাবে বসবেন, তারা কি সার্কুলার ওয়েতে বসবেন, নাকি হ্যাপাজার্ড অবস্থায় বসবেন, নাকি রেক্টেঙ্গুলার শেপে বসবেন, সেটা ডিসাইড করবেন গ্রুপ লিডার। ওকে, এরপরে আরো অনেক বিষয় আছে সেখানে, তোমার টিচিং এইড যেগুলো সেগুলো উনি এনশিওর করবেন, যেমন চক, ব্ল্যাকবোর্ড পাবেন, আমার যদি ল্যাপটপের দরকার হয় সেটা উনি নিয়ে আসবেন বা ম্যানেজ করবেন। এবং ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে গ্রুপের প্রত্যেক মেম্বার যাতে কথা বলতে পারে, এইটা উনি এনশিওর করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে, যে তোমরা দেখো যখন কোনো 4-5 জন ফ্রেন্ড মিলে একসাথে বসো আলোচনা করার জন্য, দেখবো যে তোমাদের মধ্যে একজন খুব বেশি কথা বলছেন, মানে উনি বলে যাচ্ছেন, বাকি একজন আবার খুব চুপ করে আছেন, কোনো কথাই বলছেন না। তাহলে এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে আমরা কিন্তু একজনের কাছ থেকে বেশি মেসেজ পাচ্ছি, ওপিনিয়ন পাচ্ছি, আরেকজনের কাছ থেকে একদম পাচ্ছি না। তার মানে কি, এখানে কিন্তু আসল মেসেজটা পাওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য একজন লিডার অবশ্যই করবেন, একটু পরে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, মাথায় রেখো, তোমাদের মধ্যে থেকে কেউ হয়তো লিডার হবা। স্পিচ মেকিং একটা বিষয় আছে, অর্থাৎ যিনি বেশি মানে কথা বলেই যায় তাকে একটু থামিয়ে দেয়। দ্যাট মিনস ওনার কাছ থেকে যতটুকু জানতে চাওয়া হয়েছে সেইটুকুই উনি বলবেন, এর বাইরে বলবেন না। এটাকে বলছি স্পিচ মেকিং। এই স্পিচ মেকিং করতে দেওয়া যাবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল একজন লিডারের। যাই হোক, এখন সব লিডার যখন, সব মেম্বার যখন কথা বলবে, কথা বলার পরে অবশ্যই সবার মেসেজ গুলো সেক্রেটারি যিনি আছেন তার সাথে বসে কি করতে হবে, সামারাইজ করতে হবে। আসলে এই ডিসকাশন থেকে আমরা কি মেসেজটা কি পেলাম, টেক হোম মেসেজ বলি আমরা এটাকে, যে টেক হোম মেসেজ বা কি মেসেজটা কি পেলাম সেটা উনি সামারাইজ করবেন গ্রুপের সামনে। ওকে, যাক, আরো অনেকগুলো বিষয় আছে, আমি মূল বিষয়টা তোমাদের সামনে একটু আলোচনা করলাম। এখন হচ্ছে একজন রেকর্ডার যিনি আছেন, সো রেকর্ডার কি করবেন? সো রেকর্ডারের কাজটাই হচ্ছে উনি নোট করবেন।
এখন নোট করবেন বলতে আমরা ডিকটেশন বলে থাকি। তোমরা সাংবাদিক কেউ আছো নাকি এখানে? তোমরা কি আমাদের ভিডিও না জার্নালিস্ট? স্যার, হ্যাঁ, নাই স্যার, কেউ আছো? না স্যার নেই। নেই মনে হয়। যাই হোক, তোমরা আমাদের এখানে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে বিইউতে, তোমাদের কারো ইন্টারেস্ট থাকে তোমরা অবশ্যই সেখানে জয়েন করো, অনেক জানতে পারবো, তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। যাই হোক, সাংবাদিকরা কি করে, যখন মানুষের সাক্ষাৎকার নেয় কিছু প্রশ্ন করে এবং সেই প্রশ্নগুলো নোট করে। এখন কথা হচ্ছে, আমি ধরো একটা প্রশ্ন করা হলো, আমি প্রায় 10-12 সেন্টেন্স বলে দিলাম 1 মিনিটের মধ্যে। এখন কথা হচ্ছে যে সবগুলো কি নোট করা সম্ভব কিনা? সবগুলো নোট করা সম্ভব না। সেক্ষেত্রে কি করতে হবে, কি মেসেজটা বা সেন্স দেয়, আমি যে কথাটা বললাম এর মূল মেসেজটা কি সেটা কিন্তু নোট করবেন। এটাকে ডিকটেশনও বলি আমরা। যাই হোক, রেকর্ডারের মূল কাজটাই হচ্ছে উনি কোন মেম্বার যখন আলোচনা করবেন, কথা বলবেন, তার মূল মেসেজটা কি সেটাকে উনি নোট ডাউন করবেন। এটা হচ্ছে রেকর্ডারের মূল কাজ। এবং যদি উনি বুঝতে না পারেন, ওই মেম্বারকে আবার জিজ্ঞেস করবেন যে ভাই তোমার এই কথাটা বুঝি নাই, তুমি আরেকটু বলো। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার একজন রেকর্ডারের মূল কাজ। আমি আর বেশি বলবো না। অবজারভারের কাজটা আমি অলরেডি তোমাদের বলছি কি, যে অবজারভার কি করবেন, বাইরে গ্রুপে বসবেন না, অনেক গ্রুপের বাইরে থেকে গ্রুপটাকে অবজার্ভ করবেন যে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, গ্রুপে সবাই পার্টিসিপেট করছে কিনা, বা গ্রুপ টপিকের বাইরে চলে গেছে কিনা, সেই বিষয়গুলো উনি খেয়াল করবেন এবং লিডার যিনি আছেন তাকে নোটিস করবেন, রিপোর্ট করবেন। আচ্ছা স্যার, অবজারভার কি স্যার গভর্নিং বডির সদস্য হবে নাকি যে কেউ হতে পারবে? এটা যে কেউ হতে পারে। এখন গভর্নিং বডি সেটা ডিফারেন্ট থিং আসতেছে। আমরা যদি স্মল গ্রুপের কথা, জাস্ট ইনফর্মাল গ্রুপের কথা বলছি, সেই গ্রুপের মধ্য থেকে আমরা কাউকে অবজারভার হিসেবে দিতে পারি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। তো এই হচ্ছে তোমার অবজারভার, মানে কাজটা, মেইন কাজটা কি সেটা আমরা বললাম। এখন কনসালটেন্ট, আমি এটার কথা অলরেডি তোমাদের বলেছি যে গ্রুপের মেম্বাররা কথা বলবেন, আলোচনা করবেন বিষয়টার উপর। যখন মনে হবে যে না আরো কিছু ইনপুট দেওয়া দরকার বা কোনো ক্লারিফিকেশন দরকার কোনো একটা মেসেজকে নিয়ে, তখন কনসালটেন্ট বা রিসোর্স পারসন তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন বা ক্লারিফাই করবেন। তো এই হচ্ছে তোমার কনসালটেন্টের মেইন কাজ। ওকে, আচ্ছা। আর ইউজুয়ালি তোমরা ইন্টারন্যাশনালি আমরা যদি চিন্তা করি, ইভেন আমরা যদি আমরা যে ক্লাসরুমের কথাও বলি, এই দুইটা যে প্যাটার্ন আছে, বসার প্যাটার্ন আর কি, ক্লাসরুমে বলো বা গ্রুপ ডিসকাশনে বসার প্যাটার্ন, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার প্যাটার্ন, তোমরা দেখতেই পাচ্ছ উপরের ছবিটা, আর নিচেরটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন। সো ইউজুয়ালি যখন আমরা কোনো ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন করি বা ট্রেনিং করি বা সেমিনার করি, ইউজুয়ালি আমরা এই দুটো প্যাটার্ন ফলো করে বসি। উপকারটা কি, কাজটা কি? কাজটা হচ্ছে আমরা যখন এই যে সার্কুলার প্যাটার্ন বা রেক্টেঙ্গুলার প্যাটার্নে বসবো, প্রত্যেক মেম্বারে প্রত্যেক অন্য মেম্বারদেরকে দেখতে পারবে, তাদের কথা শুনতে পারবে উইদাউট এনি অবস্ট্রাকশন। বুঝতে পারছো? এর জন্যই কিন্তু আমরা কি করে থাকি, এই দুটো প্যাটার্ন ফলো করি। এখন আমরা যদি একটু দেখি, উপরের ছবিটা দেখো, একদম বাম সাইডে ব্ল্যাকবোর্ড আছে, অর্থাৎ টিচিং এইড আমরা এখানে রেখেছি, এখানে অন্য মাল্টিমিডিয়া থাকতে পারে, নো প্রবলেম। চেয়ারম্যান দেখো, চেয়ারম্যান বা লিডার কোথায় বসেছে, চেয়ারম্যান এখানে বসানো হয়েছে। তারপরে রেকর্ডার দেখো এক জায়গায় বসেছে। অবজারভার দেখো একটু গ্রুপের বাইরে। আমরা যদি ডান সাইডে কর্নারে দেখি, 1 মিনিট একটু দাঁড়াও। ওকে, সো যেখানে দেখো যে তোমরা রিসোর্স পারসন এক জায়গায় বসে আছেন, এটা একটা জাস্ট ডেমো আর কি, মানে টেমপ্লেট বা ফরম্যাট। এমন নয় যে তোমার এখানে চেয়ারম্যান যে জায়গায় বসেছে এই জায়গায় তোমাকে রাখতে হবে, নট নেসেসারি। উনি কিন্তু অন্য আরেক জায়গায় বসতে পারে, অর্থাৎ উনি যাতে সবাইকে দেখতে পারে এবং সবার সাথে কমিউনিকেট করতে পারে। একেবারে রেকর্ডার এই জায়গায় না বসে আরেক জায়গায় বসাতে পারি আমরা। তারপরে দেখো এখানে নেম কার্ড আছে, রিসার্চ পারসন এক জায়গায় বসছে। তো আমরা এটা হচ্ছে তোমার একটা প্যাটার্ন। এগুলো পরীক্ষায় কিন্তু সাধারণত আমরা চেয়ে থাকি পরীক্ষার সময় যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে সেটা ড্রয়িং করে দেখাও, এটা পরীক্ষা আসতে পারে। এবং সার্কুলার প্যাটার্নকে একইভাবে তোমার দেখো, চেয়ারম্যান এক জায়গায় বসছে, রিসার্চ পারসন, দেন তোমার অবজারভার একটু বাইরে, গ্রুপের বাইরে দেখো, রেকর্ডার এক জায়গায়। তো এটা একটু আমি তোমাদের স্লাইড শেয়ার করবো, নো প্রবলেম, তোমার পরবর্তীতে আরো ক্লিয়ার হতে পারবা, করতে পারবা। আচ্ছা, অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে গ্রুপ ডিসকাশন, স্মল গ্রুপ ডিসকাশনে। অ্যাডভান্টেজ কি, যে দেখো ইট পারমিটস ম্যাক্সিমাম ইন্টারঅ্যাকশন এন্ড স্টিমুলেশন অ্যামং দ্য গ্রুপ মেম্বার। যেহেতু স্মল গ্রুপ, প্রত্যেকেই কথা বলার সুযোগ পাবে এবং ম্যাক্সিমাম ইন্টারঅ্যাকশন সময়ের মধ্যে হবে। All members may broaden their viewpoints, understanding and utilize their thinking. That means যখন
15-20 জন আমরা একসাথে কথা, বিভিন্ন জন বিভিন্নভাবে কথাগুলো বলবে, তখন কিন্তু এক একজনের আন্ডারস্ট্যান্ডিংটাও বিভিন্ন একটু ব্রডেন হবে বা ওয়াইডেন হবে। অল মেম্বার্স আর এনকারেজ টু লিসেন কেয়ারফুলি, ব্লা ব্লা ব্লা, আমি পড়াচ্ছি না এগুলো। লিমিটেশন আছে, যেহেতু স্মল গ্রুপ বলছে, অবশ্যই বড় গ্রুপে এটা সম্ভব নয় করা। ওকে, আইডিয়ালি ইট রিকোয়ার্স এ কম্পিটেন্ট গ্রুপ লিডার, রেকর্ডার। দ্যাট মিনস এখানে যারা লিডার হবেন, রেকর্ডার হবেন, অবজারভার বা রিসার্চ পারসন, প্রত্যেককেই গ্রুপ ডিসকাশন সম্পর্কে জানতে হবে, একই সাথে তাদেরকে যথেষ্ট কম্পিটেন্ট হতে হবে কন্ট্রিবিউট করার জন্য সেই গ্রুপ সম্পর্কে। ওকে, তো এই হচ্ছে তোমার থিওরিটিক্যাল আলোচনা। এখন আমরা একটু তোমরা বলো আগে যে কোনো প্রশ্ন আছে কিনা। আমি যতটুকু বললাম প্রসিডিউরের ক্ষেত্রে, আচ্ছা আমি যদি আরেকবার মুখে মুখে আরো একটু ক্লিয়ার হবা। টোটাল প্রসিডিউরটা আমি মুখে মুখে একটু বলছি, তোমরা শুনো। এখন আমরা প্র্যাকটিস করবো যেহেতু তোমাদের দরকার আছে শোনার। আচ্ছা, প্রথমে যেটা বললাম যে স্মল গ্রুপ যখন ডিসকাশন হবে, একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপটাকে টিপিক্যালি স্মল হতে হবে। সেই স্মল গ্রুপের একটা কমন, একটা জেনারেল একটা প্রবলেম থাকবে, যে প্রবলেমটা নিয়ে আলোচনা হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি গ্রুপটাকে গ্রুপ ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন লিডার ঠিক করে দেব গ্রুপে, একজন রেকর্ডার ঠিক করে দিব, একজন অবজারভার থাকবেন, আর একজন রিসোর্স পারসন থাকবেন। ঠিক আছে, এখন লিডারের কাজ কি হবে? লিডারের কাজ হচ্ছে পুরো গ্রুপটাকে ম্যানেজ করা, একদম কিভাবে বসবো থেকে শুরু করে কে কথা বলবে, কে কতটুকু কথা বলবে এবং কনক্লুড করা, পুরো কাজটা একজন লিডার করে থাকবেন। একজন রেকর্ডার কি করবে? একজন রেকর্ডার হচ্ছে তোমার যেটাকে বলে যে রেকর্ড করবে, বিভিন্ন মেম্বার যখন তাদের মতামত দিবেন, সেই মতামত গুলোকে উনি নোট ডাউন করবেন। নোট ডাউন করে পরবর্তীতে সেটাকে আমরা সামারাইজ করে প্রেজেন্ট করা হবে গ্রুপের সামনে কি মেসেজ হিসেবে। আচ্ছা, অবজারভারের কাজটা কি? অবজারভার গ্রুপের বাইরে থেকে, গ্রুপের সাথে বসবে না, একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করবে, একটু দেখাশোনা করবে যে গ্রুপে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, গ্রুপের প্রত্যেক পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছেন কিনা ডিসকাশনে, সেগুলো দেখবেন। এবং রিসোর্স পারসন বা কনসালটেন্ট যিনি আছেন, তার মেইন কাজটা কি? তার কাজটা হচ্ছে সাপ্লিমেন্ট করা, অর্থাৎ গ্রুপ ডিসকাশনের সময় যদি মনে হয় যে আরো এখানে ইনপুট দেওয়া দরকার, যে তারা যে কথাগুলো বলছে ভুল বলছে, সেটাকে ক্লারিফাই করার জন্য যিনি যে কাজটা করবেন তিনি হচ্ছেন রিসোর্স পারসন, বা তাকে বলি আমরা কনসালটেন্ট। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার মোটামুটি প্রসেসটা। এবং গ্রুপের করবেন রেকর্ডারটাকে প্রেসিডেন্ট চেয়ারম্যানের সাথে বসে সেটাকে করে ফাইনালাইজ করে ওই যে মেসেজগুলো আবার গ্রুপের সামনে বলা হবে যে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এটা, এই আলোচনা আমরা এতজন মানুষ পার্টিসিপেট করেছি, সেখান থেকে আমরা এই বিষয়গুলো পেয়েছি, যা সেগুলো কিছু গ্রুপের সামনে উপস্থাপন করা হবে আর কি। ওকে, বুঝছো কিনা বলো? এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আরো স্যার, ওরাল রিপোর্ট বলতে কি বুঝে? বুঝি নাই। ওরাল রিপোর্ট বিষয়। আচ্ছা, ওরাল রিপোর্টটা হচ্ছে, ওরাল বলতে বুঝতেই পারছো, ভার্বাল যেটা, মুখে যেটা বলে, যে ওরাল বলতে কি কোনো প্রেজেন্টেশন নাই, কোনো কিছু থাকবে না, শুধু মুখে মুখে বলা যে হ্যাঁ আমি এই গ্রুপ ডিসকাশনে অবজারভার হিসেবে ছিলাম, আমি দেখেছি প্রত্যেকটা মেম্বার খুব চমৎকার ভাবে অংশগ্রহণ করেছে এই গ্রুপ ডিসকাশনে, সবাই খুব সুন্দর মতামত দিয়েছেন এবং গ্রুপ ডিসকাশনে কারো কোনো সমস্যা হয় নাই। এই যে আমি মুখে মুখে বললাম বিষয়টা, এটাকে বলছে না ওরাল রিপোর্টিং, ওরাল প্রেজেন্টেশন। বুঝতে পারছো? আচ্ছা, আর কেউ ফারজানা খাতুন কিছু বলতে চাচ্ছ? স্যার, যে নেম কার্ডের ব্যাপারটা বুঝি নাই, আমার নেট লস হয়ে গেছিল, তো আমি ক্লাস থাকতে পারি নাই। নেম কার্ড, এটা নেম কার্ড যেটা দেখাইলেন সিটিং এর ক্ষেত্রে, ওইটা বুঝি নাই। আচ্ছা, থ্যাংক ইউ ফারজানা। নেম কার্ডটা হচ্ছে, আমি বলি নেম কার্ডটা কিছুই না। নেম কার্ড ধরো তোমার গ্রুপে 20 জন মানুষ আমরা ডিসকাশন করতেছি, ধরো কথার কথা, তো ধরো সেখানে একজন চেয়ারম্যান বা লিডার আছেন, তারপরে রেকর্ডার আছেন, মেম্বার, অন্যান্য মেম্বার আছেন। তো লিডারের সামনে কি থাকবে? নেম কার্ডে লেখা থাকবে চেয়ারপারসন বা লিডার। তারপরে রেকর্ডারের সামনে নেম কার্ডে লেখা থাকবে রেকর্ডার। তারপরে অন্যান্য মেম্বার যারা আছে, মেম্বারদের সামনে নেম কার্ডে কি লেখা থাকবে? মেম্বার। বা আমরা যদি আরো চাই তাদের নামটা ব্যবহার করতে পারি, জহিরুল ইসলাম, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। বুঝতে পারছো? এটাকে বলছে। ঠিক আছে, জি স্যার। ওকে, আচ্ছা, আর কারো কোনো ক্লারিফিকেশন বা প্রশ্ন আছে কিনা? আমরা এখনই আমাদের প্র্যাকটিস সেশনটা যাব একটু।
আমি তোমাদের জয়েন করেছো 223 জন। তো তোমাদেরকে আমি কয়েকটা রুমে ভাগ করে দিচ্ছি, ব্রেকআউট রুমে। সেই রুমে তোমাদের একটা টপিক আমি দিয়ে দিব, সেই টপিকটার উপর তোমরা 10 থেকে 15 মিনিট আলোচনা করবা। এবং তোমাদের অবশ্যই যদি কারোর কাছে খাতা কলম না থাকে, একটু যেহেতু বাসায় আছো, হাতে একটা খাতা কলম রাখো, নোট করতে হবে তোমাদের ডিসকাশনটা। এবং সেখানে এরপরে আমরা সেটাকে আবার প্রেজেন্ট করবো। একটু তোমাদের গ্রুপের মধ্য থেকে লিডার বা সেক্রেটারি সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করবে, ওরাল প্রেজেন্টেশন যেটা আর কি। ঠিক আছে, তোমরা রেডি কিনা? জি স্যার। ওকে, ফাইন। জি স্যার। এখন আমরা প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য তোমাদের একটা কোড প্রবলেম দরকার হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা বিষয়টা হচ্ছে ইনক্রিজড রুরাল ইউথ প্রবলেমস ইন বাংলাদেশ। তো বাংলাদেশে যে রুরাল ইউথ আছে সেটার প্রবলেমটা যেটা বেড়ে যাচ্ছে দিন দিন, কি কারণে বাড়তেছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব, তোমাদের অভিজ্ঞ মতামত আর কি জানবো। ওকে, এবং সেই ইনক্রিজড রুরাল ইউথ প্রবলেমটা আছে, এটা তো একটা স্যার কিছু হ্যাঁ শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক, আমি একটু মিউট করছিলাম। শোনো, আমি যেটা বলছিলাম যে এই যে রুরাল ইউথ প্রবলেম, আমরা দেখে মনে হচ্ছে শুধু এইটুকুই প্রবলেম, কি না, এর পিছনে আরো অনেকগুলা রিজন থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে। এই জন্য আমি এই রুরাল ইউথ প্রবলেম যেটা আছে বাংলাদেশে, সেটাকে আমি আবার কম্পোনেন্ট প্রবলেম, সাব প্রবলেমে ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে তোমার আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম। সো আনএমপ্লয়মেন্টের কারণে রুরাল ইউথ যে প্রবলেম বাংলাদেশে সেটা বেড়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। আমরা বলছি ইনভলভমেন্ট ইন অ্যান্টিসোশাল অ্যান্ড ইমোরাল অ্যাক্টিভিটিস। অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিসে এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে কৃষকদের, এখানে বেড়ে যাচ্ছে। দেন বলছি আমরা ইনকমপ্লিশন অফ ফর্মাল এডুকেশন, আমরা বলছি স্কুল ড্রপ আউট যে বিষয়টা, এটাও একটা অন্যতম রিজন এই ইউথ প্রবলেমের জন্য। আমরা বলছি ব্যাকওয়ার্ডনেস ইন টেকনোলজি। সো টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে কি হয় যে শহরের ছেলেদের তুলনায় গ্রামের ছেলেমেয়েরা যারা আছে তারা একটু ব্যাকওয়ার্ড, তাই না? তো এটাও একটা কারণ হতে পারে, টেকনোলজি ব্যবহার না করার কারণে তাদের প্রবলেম, অথবা কর্মক্ষেত্রে তারা পারছে না, এটা একটা প্রবলেম হচ্ছে। দেন বলছে মিস ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। একই সাথে যে আইসিটি যেগুলো আছে, ইনফরমেশন টেকনোলজি, আমরা বিভিন্ন ধরনের ফেসবুকের কথাও বলি বা অন্যান্য বিষয়গুলো বলি, সেগুলো মিস ইউজ করছে, না বুঝে কিন্তু অনেক কিছু শেয়ার করছে, অমুক করছে, এবার কারণে অনেক দাঙ্গা মারামারি অনেক কিছু হয়ে যাচ্ছে আর কি, তাই না? তো এই হচ্ছে পাঁচটা, আমি আমার এই রুরাল প্রবলেমের আন্ডার মানে রুট কজ হিসেবে আমি এই পাঁচটা প্রবলেমকে দেখিয়েছি। তো তোমরা যেটা করবা, আমি যেটা আরো বেশি হবে, তো একটা প্রবলেম দুই তিনটা গ্রুপ দিয়ে দিতে পারো আর কি। ইভেন এখানে আমার কিছু ফরেন স্টুডেন্টস আছে from Nepal maybe, so they can also contribute to this problem from their own country perspectives. For example, from Nepal's perspective, what are the underlying causes or problems of rural youth in Nepal or in other countries? So they can also solve this problem. Okay. So are you ready now? Yes, sir. Yes, sir. So তোমরা যদি রেডি হও স্যার, এখনই মানে ইনস্ট্যান্ট স্যার দিতেছে কি স্যার, একটু প্রিপারেশনের দরকার স্যার, এটার জন্য একটু টাইম দিলে স্যার ভালো হতো, মানে আমি পরে তোমাদের নিলে। টাইম দিচ্ছি অবশ্যই, ঠিক আছে রিয়া, রাইট? আচ্ছা, আমি তোমাদের প্রিপারেশন টাইম দিচ্ছি। তার আগে আমি গ্রুপটা ফর্ম করি, আমাদের গ্রুপটা করলে দেন আমরা প্রিপারেশনের তোমাদের টাইম আমি দেব। আচ্ছা, 2 গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ 24 9টা গ্রুপ 10টা গ্রুপ। স্যার, স্যার যে টপিকটা দেওয়া হয়েছে, কোনো কারণে যদি ওই টপিকটার উপর মানে ওটাতে আমি এগ্রি না হই, মানে আমি বলতে চাচ্ছি রুলারে ওইরকম নাই, মানে আচ্ছা, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা হয়নি, তা তখন কি এগেইনস্টে বলা যাবে কিনা? আচ্ছা, যে টপিকটা আচ্ছা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটা তুমি যেটা বলছো যে এটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম নেই রুরাল ইউথের ক্ষেত্রে, হ্যাঁ, যদি এরকম বলতে চাই, এটা কি সত্যি কিনা আগে এটা একটা বলো তোমার কাছে। না আছে, যদি আমি তার মানে বিপক্ষে যুক্তি দিতে চাই, তখন কি সে টপিকের উপর যুক্তিটা দেওয়া যাবে কিনা? ওকে, আমি তোমাকে যেটা বলছি যে তুমি এখানে যুক্তি দেওয়ার দরকার নেই, যুক্তি দেওয়ার কোনো দরকার নেই। আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রেও যদি আসে, তোমার যদি মনে হয় আনএমপ্লয়মেন্ট একটা কারণ এবং কি কারণে আনএমপ্লয়মেন্টটা হচ্ছে এবং কিভাবে এমপ্লয়মেন্ট বাড়ানো যায়, সেই বিষয়ে তুমি যুক্তি দিতে পারো, বাট এটা কাউন্টার মানে কি বলতে, কাউন্টারঅ্যাক্ট করার দরকার নেই, বুঝতে পারছো? অর্থাৎ তোমার আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা পড়েও যায় তোমার কাছে, তো তোমরা এখান থেকে যেটা বের করবা সেটা হচ্ছে
যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে, কি কারণে আনএমপ্লয়মেন্টটা হচ্ছে, বুঝতে পারছো? এবং সেখানে সলিউশন কি হতে পারে, এই দুইটা জিনিস তোমরা তোমাদের ডিসকাশন থেকে বের করে নিয়ে আসবে। একটা হচ্ছে তোমার প্রবলেম মানে কজেস কি, আর একটা হচ্ছে সলিউশন কি, কজ এন্ড সলিউশন, বুঝতে পারছো? তো আমি যদি আবার বলি যে ধরো মিসইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, সো কেন মিসইউজ হচ্ছে আর এর থেকে উত্তরণের উপায় কি, এই যে দুটোই প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে তোমরা এই দুইটা জিনিস বের করবা অবশ্যই, ঠিক আছে? একটা হচ্ছে তোমার কজ কি আর একটা হচ্ছে সলিউশন কি, এবং তোমরা এটা বাংলায় ডিসকাশন করো নো প্রবলেম, বা তোমরা যদি চাইলে ইংলিশে ডিসকাশন করতে পারো নো প্রবলেম, তোমাদের ইচ্ছা। তবে একটা জায়গায় আমার মনে হয় তোমরা বাংলায় বলো, যেহেতু তোমরা ম্যাক্সিমাম বাংলাদেশি, এবং আমার নেপালি ফ্রেন্ড যারা আছে তারা ইংলিশে কন্ট্রিবিউট করে, সেটা তোমরা বাংলায় ট্রান্সলেট করে নিও, এবং অবশ্যই সে নোট করে নিও একটু। যদি আমাদের যে প্রবলেমগুলো আছে এর বাইরেও যদি তাদের কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, তারা যদি নোট করে বলে, সেক্ষেত্রে সেটাকে একটু কোড করে রেখে দিই যে নেপালে এটা স্পেশালি নেপালি প্রবলেম হতে পারে, যদিও বা একই হওয়ার কথা দুই জায়গাতে, দুই দেশে। তোমার ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের যেটা করব, তোমরা আছো প্রায় 222 জন স্টুডেন্ট, আমি 10টা গ্রুপ করে দিচ্ছি তোমাদেরকে, এবং তোমরা ওই 10টা গ্রুপ করা মানে হচ্ছে একটা গ্রুপে 22 থেকে 23 জন পার্টিসিপেন্ট থাকবা, শুধু তোমাদের এই 22 থেকে 23 জনের মধ্যে কমিউনিকেশনটা হবে আর কি। ওকে, আচ্ছা এটা, এবং যেহেতু 10টা গ্রুপ হচ্ছে, আমার কম্পোনেন্ট আছে কিন্তু 5টা আছে, সো এটা সিকোয়েন্সিয়ালি যাবে 1 থেকে 5 পর্যন্ত, তোমার সিকোয়েন্সিয়ালি যাবে, আবার 6 থেকে আবার পরে মানে প্রথম থেকে যাবে আর কি। তোমার ক্লিয়ার কিনা এই জায়গাটা? যেমন 1 নম্বর গ্রুপ যদি হয়, যেটা হবে আনএমপ্লয়মেন্ট, 2 নম্বর ইনভলভমেন্ট ইন অ্যান্টিসোশাল এন্ড ইমোরাল অ্যাক্টিভিটিস, 3 নম্বর হচ্ছে ড্রপ আউট, 4 নম্বর ব্যাকওয়ার্ডনেস, এবং 5 নম্বর মিসইউজ। আবার 6 থেকে আবার আনএমপ্লয়মেন্ট হবে, 10 নম্বর যেটা হবে সেটা হচ্ছে মিসইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ফাইন, ঠিক আছে, তাহলে আমি তাহলে তোমাদের করে দিচ্ছি group 1 then 2, তোমাদের রুম হয়ে গেছে। এখন আমি যদি ওপেন অল করি, রুমের নাম্বার কত রে? 10 3 না 10, হ্যাঁ হ্যাঁ 10। আমাদের গ্রুপে কে কে আছে? আচ্ছা স্যার বোধহয় যে কোনো সময় যে কোনো রুমে ঢুকতে পারবে, ঠিক না? আসলে কাহিনীটা কি, আমি তো সেটাই বুঝতেছি না, আমি আসলে মাঝখানে ঘুমাই পড়ছিলাম। আচ্ছা স্যার কোনো নির্দিষ্ট সময় দিয়েছিল বা কতক্ষণ পরে স্যার আসবে বা কতটুকু সময় দিবে এরকম কিছু? 10 থেকে 15 মিনিট বলছিল। স্যার টপিক ঠিক করেছে, আমরা গ্রুপ 10, এখন কি আমরা সিরিয়াল ওয়াইজ আমরা কি চুপ করে থাকবো নাকি কিছু করব? হ্যাঁ ডিসকাশন শুরু করতে হবে তো, স্যার জিজ্ঞেস করলে বলতে হবে না? হ্যাঁ সাদিয়া তুই শুরু কর। আমি কি বলবো, এটা কোন টপিক? মিসইউজ অফ টেকনোলজি ওইটা? হ্যাঁ না আমাদের তো স্যার তো প্রত্যেকটাই রেডি করতে বলছে নাকি? আমাদের তো 10, তাহলে আমাদের লাস্টেরটা বলছে নাকি? মানে লাস্টেরটাই তো আসবে, আচ্ছা মিসইউজই আসবে। তোরা সবাই ডিসকাস কর, আমি হচ্ছে রেকর্ডার, আমি হচ্ছে সব ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? আমি অবজারভার।
শোন আমাদের মানে স্যার হ্যাঁ, বলছে হবে না, বেছে বেছে সহজগুলো নিয়ে নিচ্ছ কেন? 20টা গ্রুপ, তাই না? তাহলে তো 20টা গ্রুপ না 10টা গ্রুপ? 10টা কথা গ্রুপ। বলছিল স্যার। আচ্ছা তাহলে আমাদের সবার লাস্টেরটা রেডি করতে হবে আমাদের। লাস্টে ছিল হ্যাঁ মিস ইউজ। আচ্ছা স্যার কি লাস্টেরটা এইভাবে স্পেসিফিকলি বলে দিয়েছে নাকি বলছে এই 10টা টপিকের উপর আলোচনা করতে সবাইকে? আমাদের হ্যাঁ টপিকের উপরই আলোচনা করতে বলছে। আর কেউ? তো 10 নাম্বারটার উপর আলোচনা করতে বলছে। আমি শুনলাম স্যার এটা বলছে যে ধরো এক নাম্বার গ্রুপ করবে, এরকম করতে করতে 5 পর্যন্ত আসবে, আবার 6 থেকে 1 থেকে শুরু হয়ে এরকম আসবে। তাহলে আমরা যেহেতু 10-এ, তাহলে আমাদের তো লাস্টেরটাই পড়ার কথা। হ্যাঁ, আমাদের লাস্টেরটাই পড়বে। আচ্ছা ঠিক আছে, সবাই ওই লাস্টেরটা টপিকগুলো মোটেও পড়ে সবাই ভালো না। একটু কথা হচ্ছে লাস্টের পয়েন্টটা কি, কেউ একটু বলবা? হ্যাঁ লাস্টের পয়েন্টটা কি ছিল? মিসইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। মানে আমার এখানে মনে হইতেছে যে মিসইউজের ভেতরে এই যে গ্রামের ছেলেরা কি করে, বেশিরভাগ ফেসবুক ইউটিউব এগুলো চালায়, তাদের টাইম নষ্ট করে, লেখাপড়া করে না, এই টাইপের হইতে পারে। তারপর হইতে পারে গ্রামীণ ছেলেদের মানে মা বাবা তারা হয়তো মানে অতটাও রেসপন্সিবল না যে তাদের থেকে ফোন দূরে রাখবো অথবা তাদের কিছু মানে সেইভাবে ইনস্ট্রাকশন দিব, এটা একটা রিজন হইতে পারে। আচ্ছা পয়েন্টগুলো একটা একটা করে লিখে রাখি আস্তে আস্তে বলো। তারা তো ওয়েল এডুকেটেড না, সেই ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট লিখে রাখতে পারো যে তোমার ফেসবুক ইউটিউব এ ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য তাদের ভ্যালুয়েবল টাইম নষ্ট হয়ে গেছে, তারা লেখাপড়া থেকে বিচ্যুত হয়ে এইসব তোমার এই টেকনোলজি গুলো ইউজ করে। আচ্ছা এই পয়েন্টটা এইভাবে লিখি যে প্রোডাক্টিভ ওয়েতে ফোন ইউজ করতেছে না, ফোন বা ইনফরমেশন টেকনোলজি গুলো ইউজ করতেছে না, তারা সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম ওয়েস্ট করতেছে, মানে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছে, তাদের টাইম হইতেছে কি টাইম নষ্ট হইতেছে। আর একটা হইতে পারে যে এই যে সোশ্যাল মিডিয়ার জন্য তাদের জীবনে একটা ইমপ্যাক্ট মানে হয়, যেমন ধরো ওই যে তোমার ইউটিউব বা ফেসবুক থেকে, হ্যাঁ টিকটকের মাধ্যমে তোমার আমাদের ইয়ুথ সমাজটা নষ্ট হয়ে যাইতেছে, বিশেষ করে টিকটক আর লাইকি এই টাইপের অ্যাপের জন্য। হ্যাঁ আর আছে ফেসবুকের মাধ্যমে ধরো বিভিন্ন ধরনের ইউটিউব এগুলো বিদেশি কালচার গুলো আমাদের গ্রামীণ জীবনের যে আসল যে ঐতিহ্য বা ওইগুলো নষ্ট করতেছে। আগে আমাদের দেশের ইয়ুথরা অনেক মানে কি বলবো, আমি একাই কি বলবো, আর কেউ বলবি না। আচ্ছা তার মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর সেকেন্ড পয়েন্ট ধরো যে ওয়েল এডুকেটেড ফ্যামিলি। সবাইকে লিভ নিতে বলছে।